हेलो भैया। ভাইয়া এই অধ্যায়ের কোন কোন চ্যাপ্টারে এক্সপিরিয়েন্স লাগে? এই অধ্যায়ের কোন কোন চ্যাপ্টারে এক্সপিরিয়েন্স লাগে? জি ভাইয়া। তেমন কিছুই লাগে না, তেমন কিছুই অন্য কোনো চ্যাপ্টারে তেমন কিছুই লাগে না। ও তেমন এটা আলাদা। জি ভাইয়া। হ্যাঁ, আদাব ভাইয়া, চ্যাপ্টারটা শেষ হতে কয়টা ক্লাস লাগবে? এই চ্যাপ্টারটা টোটাল শেষ হইতে যদি দুটো অংশ মিলে বলি তাহলে ধরো 13-14টা লাগবে, 13-14টা ক্লাস লাগবে। কিন্তু আমাদের তো মনে হয় শর্ট সিলেবাস দিবে এবার আমাদের জন্য। শর্ট সিলেবাস দিয়ে দিছে শর্ট জি সিলেবাস। শুনলাম, জি শুনলাম তো ভাইয়া। তাহলে প্রথম অংশ ধরো তাহলে 7টা ক্লাস, প্রথম অংশ ধরো 7টা? 7টা কি 8টা ক্লাস। হ্যাঁ, আচ্ছা। প্রথম অংশের জন্য। অ্যাডমিশনে কি কখনো দুইটা মিলাই দিতে পারে? না না, দুটো চ্যাপ্টার মিলায় হবে না, মানে দুটো অংশ ভাইয়া আমরা কি ফুল সিলেবাস করব না? আমাদের অ্যাডমিশনের সময় কি হবে? শর্ট সিলেবাস পড়লেই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, শর্ট সিলেবাস পড়লেই হবে, আপাতত শর্ট সিলেবাস পড়লেই হবে। ভাই আপনি তো শর্ট সিলেবাসই পড়াবেন না? না ভাই আপনি সম্পূর্ণটাই পড়াবেন? দেখি আমি অপারের সাথে আলোচনা করে এটা আমি জানাবো তোমাদের। ভাইয়া আমাদের এখন পর্যন্ত আচ্ছা, এবার তোমরা তোমাদের মাইকটা অফ করে দাও, ঠিক আছে? যাদের মাইক অন আছে তারা একটু মাইক অফ করে দাও। ওকে, দেখি আমি ফেসবুকে গেলাম কিনা দেখি একটু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসটা করব। তো প্রথম ক্লাসে আমরা হচ্ছে একটু বেসিক আলোচনা করছিলাম, থিওরিটিক্যাল কিছু আলোচনা হয়েছিল, এই অধ্যায় সম্পর্কে একটা ধারণা আমরা পাইছিলাম। তো আজকে আমরা আসলে মূল পড়াশোনায় ঢুকবো, ঠিক আছে? এই অধ্যায়ের মূল পড়াশোনায় ঢুকবো, যেগুলো আমাদের আসলে বোর্ড কোশ্চেনের জন্য দরকার হবে। সবাই সবার মাইক্রোফোনটা একটু অফ করে দাও। অনেকের মাইক্রোফোন অন আছে, নয়েজ আসতেছে, একটু অফ করে দাও। আমি এখান থেকে অফ করার চেষ্টা করলাম কিন্তু হইল না। এমডি হাসান মাইক্রোফোনটা অফ করে দাও। ওকে, এবার ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে অর্থাৎ প্রথম ক্লাসে আমরা স্থিতিস্থাপক ধর্ম কি এবং স্থিতিস্থাপক ধর্মের উৎপত্তি কোথা থেকে হয় সেটা আমরা জানছিলাম। এবার আসো দেখো, স্থিতিস্থাপক ধর্মের উপর ভিত্তি করে পদার্থকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। স্থিতিস্থাপক ধর্মের উপর ভিত্তি করে, বেজ হচ্ছে আমাদের স্থিতিস্থাপক ধর্ম, এর উপর ভিত্তি করে আমরা পদার্থকে 3টা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। তাহলে নাও খাতা কলম ধরো, আমার মতো করে লিখে ফেলবার সাথে সাথে। তাহলে 3 ভাগে পদার্থকে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, বা ইংরেজিতে বলা হয় পারফেক্টলি ইলাস্টিক বডি। পারফেক্টলি ইলাস্টিক বডি। এবার 2 নম্বরটা, এটা হচ্ছে পূর্ণ নমনীয় বস্তু। পূর্ণ নমনীয়, নমনীয় এই কথাটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে প্লাস্টিক। স্থিতিস্থাপক ইলাস্টিক, নমনীয় প্লাস্টিক, পূর্ণ নমনীয় বস্তু। তাহলে এটা হবে পারফেক্টলি প্লাস্টিক বডি। প্লাস্টিক বডি। এবং লাস্ট ওয়ান, এটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু, যেটাকে ইংরেজিতে বলা হয় পারফেক্টলি রিজিড বডি। পারফেক্টলি রিজিড বডি, দৃঢ়, মজবুত, দৃঢ়। তো এই হচ্ছে স্থিতিস্থাপক ধর্মের উপর ভিত্তি করে 3 ধরনের পদার্থ, আমরা পদার্থকে এইভাবে 3 ভাগে ভাগ করতে পারি।
এবার আসো তাহলে একটু জানি, পরিচয়টা জানি, এদের পরিচয়। পূর্ণ স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক ইলাস্টিক। ইলাস্টিক ধর্মটা কি? স্থিতিস্থাপক ধর্মটা কি? আকার আকৃতির পরিবর্তন করলে যে ধর্মের কারণে বস্তু আবার পূর্বের অবস্থায় ফেরত চলে আসে, এই সেই ধর্মটা হচ্ছে স্থিতিস্থাপক ধর্ম। তাহলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু মানে কোন একটা বস্তু সে পুরোপুরি এই ধর্মটা প্রদর্শন করে, তাহলে সে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, একেবারে পারফেক্টলি ইলাস্টিক বডি। অর্থাৎ আমি বল প্রয়োগ করে কোন বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটাইলাম, স্থিতিস্থাপক সীমার মধ্যে বল প্রয়োগ করে আকার আকৃতির পরিবর্তন আমি ঘটাইলাম। এবার আমি আমার প্রয়োগকৃত বল, ডিফর্মিং ফোর্স, আমি যে বলটা প্রয়োগ করবো সেটাকে ডিফর্মিং ফোর্স বলা হয়। আমি আমার প্রয়োগকৃত বল যদি অপসারণ করে নিই, বস্তু যদি পুরোপুরি পূর্বের অবস্থায় ফিরে আসে, একটুও সে বিকৃত অবস্থা বজায় রাখবে না, একেবারে পুরোপুরি যেমন ছিল ঠিক তেমন অবস্থায় ফেরত আসবে, তাহলে এটাকে বলা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তাহলে আমরা একটু সংক্ষেপে একটু লিখি যে বল অপসারণ করলে বিকৃতি সৃষ্টিকারী বল, আমি যে আকার আকৃতির পরিবর্তন করি না, যে বল দিয়ে আকার আকৃতির পরিবর্তন করি সেটাকে বলা হয় বিকৃতি সৃষ্টিকারী বল বা ডিফর্মিং ফোর্স। তো এই বিকৃতি সৃষ্টিকারী বল অপসারণ করলে, বিকৃতি সৃষ্টিকারী বল অপসারণ করলে বস্তু যদি পুরোপুরি পূর্বের অবস্থায় ফিরে আসে, বস্তু পুরোপুরি 100% একেবারে পূর্বের অবস্থা ফেরত পাবে, পুরোপুরি পূর্বের অবস্থায় ফিরে আসে, অবস্থায় ফিরে আসে, তাহলে তাকে ডট 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 অর্থাৎ তাকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। আমি তার বৈশিষ্ট্যটা লিখলাম। এবার এরকম পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি হইতে পারে? রাবার। পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর উদাহরণ কি হইতে পারে? রাবার। একটা রাবারকে টেনে তুমি লম্বা করো, একটা রাবারকে টেনে লম্বা করলে দেখবা, দেখো একটা রাবার আছে আমার কাছে, এই যে রাবার, এটাকে দেখো টেনে যদি, কালোর সাথে তো কালো মিশে গেছে একেবারে, এটাকে টেনে আমি লম্বা করলাম, এই যে এবার ছেড়ে দিব, পূর্বের অবস্থা ফেরত চলে আসবে। এই যে পূর্বের ঠিক স্বাভাবিক যে অবস্থাটা ছিল, এই পূর্বের স্বাভাবিক অবস্থায় ফেরত চলে আসছে। এই যে পূর্বের টেনে লম্বা করলাম, ছেড়ে দিলাম, পূর্বের স্বাভাবিক অবস্থায় ফেরত চলে আসলো। তাহলে এইটাকে বলা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, রাবার টাইপের। তোমরা যে রাবার গুলা দেখো এইগুলো, তাহলে রাবার হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এবার আসো পূর্ণ নমনীয় বস্তু, অর্থাৎ ইলাস্টিক ধর্মের বিপরীত ধর্ম প্রদর্শন করবে, ইলাস্টিক ধর্মের বিপরীত প্লাস্টিক। পূর্ণ নমনীয় বস্তু অর্থাৎ আমি বল প্রয়োগ করে বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটাবো, কিন্তু বস্তু একটুও পূর্বের অবস্থায় ফিরে যাবে না, অর্থাৎ পুরোপুরি তার বিকৃত অবস্থা বজায় রাখবে। তাহলে বিকৃতি সৃষ্টিকারী বল অপসারণ করলে, বিকৃতি সৃষ্টিকারী এর উল্টাটা আর কি, বিকৃতি সৃষ্টিকারী বল অপসারণ করলে বস্তু বিকৃত অবস্থা পুরোপুরি বজায় রাখে, বিকৃত অবস্থা পুরোপুরি বজায় রাখে, অর্থাৎ একটু ইলাস্টিক ধর্ম শো করে না। তাহলে এটাকে বলা হয় পূর্ণ নমনীয় বস্তু বা পারফেক্টলি প্লাস্টিক বডি। বিকৃত অবস্থা পুরোপুরি বজায় রাখে, পুরোপুরি বজায় রাখে। বলতো এরকম উদাহরণ কি হইতে পারে? এরকম উদাহরণ কি হইতে পারে? এরকম উদাহরণ হচ্ছে নরম কাদামাটি। নরম কাদামাটি, তুমি কাদামাটির, ধরো নরম কাদামাটি নিবা, নেওয়ার পরে তুমি হাত দিয়ে একটু চাপ দিবা, চাপ দিয়ে গর্ত করলে হাতটা সরে নাও, দেখো ওই গর্তটা ওরকমই থাকবে, ওই গর্ত কিন্তু আবার পূর্ণ হয়ে যাবে। তাহলে নরম কাদামাটি বল প্রয়োগে আকার আকৃতির পরিবর্তন ঘটাইলে ওই অবস্থায় থাকে, পূর্বের অবস্থায় মোটেও ফেরত আসে না, একটুও ফেরত আসে না, একটু স্থিতিস্থাপক ধর্ম দেখায় না। তাহলে যে একটু স্থিতিস্থাপক ধর্ম দেখায় না সে পুরোপুরি প্লাস্টিক, পুরোপুরি নমনীয় বস্তু। তাহলে নরম কাদামাটি, নরম কাদামাটি বইতে আর একটা উদাহরণ লেখা আছে, সেটা হচ্ছে চুইনগাম। চুইনগাম, তাহলে এগুলো হচ্ছে নমনীয় বস্তু, পুরোপুরি নমনীয় বস্তু। এবার আসো পারফেক্টলি রিজিড বডি। রিজিড মানে দৃঢ়, দৃঢ় বস্তু, অর্থাৎ বল প্রয়োগে তুমি কোনোভাবেই এর আকার আকৃতির পরিবর্তন একটুও ঘটাইতে পারবে না। ইলাস্টিক বস্তুর ক্ষেত্রে, পারফেক্টলি ইলাস্টিক বডির ক্ষেত্রে তুমি কি করছিলে? আকার আকৃতির পরিবর্তন ঘটাইছিলে, কিন্তু বস্তু পুরোপুরি পূর্বের অবস্থায় ফেরত চলে আসছে। প্লাস্টিক বডির ক্ষেত্রে কি হয়েছিল? পারফেক্টলি প্লাস্টিক বডির ক্ষেত্রে আকার আকৃতির পরিবর্তন ঘটাইলা, পুরোপুরি বিকৃত অবস্থা বজায় রাখলো, কিন্তু এই বিকৃত তোমাকে করতেই দিবে না। তাহলে মোটেও আকার আকৃতির পরিবর্তন ঘটানো যায় না, এটার
মোটেও বল প্রয়োগে মোটেও আকার আকৃতির পরিবর্তন ঘটানো যাবে না। মোটেও বল প্রয়োগে মোটেও আকার আকৃতির একটুও পরিবর্তন ঘটানো যাবে না। আকার আকৃতির একটুও পরিবর্তন ঘটানো যাবে না। ঘটানো যাবে না। এটা হচ্ছে একেবারে পারফেক্টলি রিজিড বডি। এরকম পারফেক্টলি রিজিড বডির উদাহরণ কি হইতে পারে? ধরো কাচের গ্লাস, কাচ পারফেক্টলি রিজিড। একটা কাচকে, কাচের কোন একটা ধরো কাচের গ্লাস বা কাচের কোনো কিছু একটা, এটাকে তুমি আকার আকৃতি পরিবর্তন ঘটাতে দাও, দেখো ভেঙে যাবে। ভেঙে যাবে, আকার আকৃতির পরিবর্তন করতেই পারবা না, একেবারে ভেঙে যাবে। তাহলে সে রিজিড, দৃঢ়, আকার আকৃতির পরিবর্তন করতেই দেয় না। কথা কি বুঝতে পারছো? ঠিক আছে। অনেকে বলছে পাথর, হ্যাঁ পাথর পারফেক্টলি রিজিড। তুমি পাথরের আকার আকৃতি পরিবর্তন ঘটাইতে যাবা, দেখবা পাথর ভেঙে যাবে, তাই না? হাতুড়ি দিয়ে পিটানি দাও, আকার আকৃতির পরিবর্তন যদি ঘটে তাহলে পাথর সেটা ভেঙে যাবে। তাহলে ভঙ্গুর বস্তু আর কি। তাহলে এই যে ভঙ্গুর বস্তু বা দৃঢ় বস্তু, রিজিড বডি, এই ক্ষেত্রে আকার আকৃতি পরিবর্তন তুমি ঘটাইতে পারবে না। তাহলে পদার্থকে এই যে এই তিনটা ভাগে ভাগ করা যায়। এইবার শুন, বাস্তবে এই তিন ধরনের বস্তুর কোনোটাই 100% স্থিতিস্থাপক বস্তু বাস্তবে পাওয়া যায় না। 100% প্লাস্টিক বডি, নমনীয় বস্তু বাস্তবে পাওয়া যায় না। 100% কোনোটাই 100% পাওয়া যায় না। 100% দৃঢ় বস্তু, 100% দৃঢ় কোনো একটা বস্তু বাস্তবে পাওয়া যায় না। তাহলে এই তিনটার মধ্যে কোনোটাই 100% পাওয়া যায় না। কোনোটাই 100% পাওয়া যাবে না। পাওয়া যাবে না। তুমি যে উদাহরণই চিন্তা করো না কেন, 100% কোনোটাই হবে না। যেমন আমি এখানে রাবারের কথা বলছি না, হ্যাঁ ঠিক আছে, রাবার এটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হিসাবে উদাহরণ হিসাবে লিখছি, কিন্তু বাস্তবে যদি আমি চিন্তা করি তাহলে রাবার এটা আসলে 100% স্থিতিস্থাপক না। নরম কাদামাটি বা চুইংগাম এটা 100% প্লাস্টিক না। কাঁচ এটা 100% রিজিড না। তাহলে এই ব্যাপারটা কেমন হয়ে গেল যে আমরা পদার্থকে তিন ভাগে ভাগ করতে পারি, তারপর আবার বলতেছি যে বাস্তবে 100% ইলাস্টিক, 100% প্লাস্টিক, 100% রিজিড বডি পাওয়া যায় না। তো লাস্টে গিয়ে কথা ঘুরাই দিচ্ছি না আবার? তো দেখো এবার খুব ভালো করে বোঝো। আমি যদি তোমাকে বলি যে মানুষ কয় ধরনের হয়, তাহলে খুব সাধারণভাবে আমরা এইভাবে ভাবতে পারি যে মানুষ হয় দুই ধরনের, ভালো মানুষ আর খারাপ মানুষ। দুই ধরনের মানুষ হয়। কি? ভালো মানুষ আর খারাপ মানুষ। তাহলে যে ভালো মানুষ, আমি যখন ভালো মানুষের ডেফিনেশন দিব, তার মানে সে 100% ভালো, জীবনে কোনোদিন কোনো খারাপ কাজ করে নাই, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোনোদিন কারো ক্ষতি করে নাই, তাহলে সে হচ্ছে 100% ভালো। আর কি? খারাপ মানুষ তাহলে কেমন খারাপ মানুষ? 100% খারাপ মানুষ, কোনোদিন কারো ভালো করে নাই, কোনোদিন সত্যি কথা বলে নাই, আজীবন মিথ্যা কথা বলছে, আজীবন খারাপ কাজ করছে, তাহলে সে হচ্ছে খারাপ মানুষ। তাহলে আমি কি বললাম? মানুষকে দুই ভাগে ভাগ করা যায়, ভালো মানুষ আর খারাপ মানুষ। 100% ভালো মানুষ, 100% খারাপ মানুষ। এইবার তুমি র্যান্ডম ভাবে একটা মানুষকে সিলেক্ট করো। র্যান্ডম ভাবে যদি তুমি একটা মানুষকে সিলেক্ট করো তাহলে দেখবা তার সবকিছু ভালো না, আবার সবকিছুই যে খারাপ তা কিন্তু না। তাহলে তোমাকে যদি কাউকে জিজ্ঞেস করা হয়, ধরো যে আবুল নামে একজন মানুষ, যার নাম হচ্ছে আবুল, আমি বললাম যে তুমি ধরো আবুলকে চিনো, আর আমি বললাম, তোমাকে জিজ্ঞেস করলাম যে আবুল কেমন মানুষ, তখন তুমি না বলতে পারতেছো ভালো, না বলতে পারতেছো খারাপ, তখন তুমি আমাকে কি বলবা? যে ভাই ও ভালো, 70% ভালো, 70% ভালো, আর হচ্ছে 30% হচ্ছে একটু টালটু বাল্টু স্বভাব আছে। তাহলে 70% কি ভালো আর 30% কি খারাপ। এই যে তুমি বললা যে আবুল হচ্ছে 30% খারাপ, 70% ভালো, এই যে আবুল আবুল। তারপরে ধরো আরেকজন বাবুল, আমি জিজ্ঞেস করলাম বাবুল কেমন মানুষ, তুমি তখন বললা যে ভাই বাবুল 80% ভালো, 20% একটু টালটু বাল্টু আছে। তাহলে এইভাবেই দেখো মানুষ কিন্তু আসলে এরকম যে 100% ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে? 100% খারাপ মানুষ খুঁজে তুমি পাবা না। তাহলে এই দেখো 100% ভালো, 100% খারাপ, এই জামানায় তুমি পাবা না। তাহলে যা পাবা তার মধ্যে কিছু ভালো কিছু খারাপ আছে। ঠিক তেমনি আমরা যে পদার্থগুলা দেখি, যে কোনো পদার্থ, রাবার বলো, ইস্পাত বলো, স্টিল বলো, যাই বলো না কেন, যা আমরা দেখি, তো তার মধ্যে কি আছে? এই তিনটা গুণই আছে। এই তিনটা গুণই আছে। যেমন আমি যদি বলি ইস্পাত, তাহলে ইস্পাত কেমন? ইস্পাত কি 100% স্থিতিস্থাপক? ইস্পাত কি 100% নমনীয়? ইস্পাত কি 100% রিজিড? উত্তর হচ্ছে না। তাহলে ইস্পাত কি? ইস্পাতের মধ্যে যদি ইস্পাতের আমি ধর্মকে 100% ধরে নিই, ইস্পাতের ধর্ম 100 ভাগ, তো তার মধ্যে ধরো যে 30 ভাগ হচ্ছে তার স্থিতিস্থাপক ধর্ম, তারপরে মনে করো যে 40 ভাগ হচ্ছে তার রিজিড ধর্ম, আর বাদ বাকি 30 আর 40 বাদ দিয়ে আর কত থাকলো? 30।
তাহলে সেই 30 হচ্ছে নমনীয় ধর্ম। তার মানে এই তিনটা গুণ মিলায়ে হচ্ছে ইস্পাত। অর্থাৎ ইস্পাতের রিজিড বৈশিষ্ট্য আছে, প্লাস্টিক বৈশিষ্ট্য আছে, ইলাস্টিক বৈশিষ্ট্য আছে। ঠিক তেমনি যে কোনো ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়াল 100% প্লাস্টিক হবে না, 100% ইলাস্টিক হবে না, 100% রিজিড হবে না। এই তিনটা গুণই তার মধ্যে থাকবে, এই তিনটার গুণ মিলেই তখন 100% হবে। আমার কথাটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে মাথায় থাকবে যে 100% আসলে এই যে তিনটা উদাহরণ আমি বললাম 100% কোনভাবে পাবান। তুমি যদি কোনো একটা ম্যাটেরিয়ালের উদাহরণ সামনে তুমি চিন্তা করো, তাহলে তার মধ্যে তিনটা গুণই থাকবে, তিনটা গুণ যোগ করে 100% হবে। কি কথা কি বুঝতে পারছো? তাহলে এইটা আমাদের একটু এই যে থিওরিটিক্যাল কথাবার্তা ছিল, তো হইলো এটা। এবার আসো আমরা দেখো মূল আলোচনার দিকে যাচ্ছি। আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে, আমি এক্সটার্নাল এজেন্ট হিসেবে বাহ্যিকভাবে বল প্রয়োগ করে যদি কোনো বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটাই, তাহলে আমরা সেইটাকে বলি হচ্ছে বিকৃত করা। তাহলে আমরা যদি কোনো বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটাই বল প্রয়োগ করে, তাহলে সেটাকে বলি হচ্ছে বিকৃত করা, স্থিতিস্থাপক সীমার মধ্যে। অবশ্যই যা কথাবার্তা আমরা বলবো এখন থেকে সব কিন্তু স্থিতিস্থাপক সীমার মধ্যে। এবার আমি যে বলটা প্রয়োগ করলাম একক ক্ষেত্রফলে, এই যে প্রযুক্ত বল, এটা হচ্ছে পীড়ন। তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হয় পীড়ন, আর আকার আকৃতির যে পরিবর্তন আমি ঘটালাম একক মাত্রায় রূপ পরিবর্তন, এটাকে বলা হয় বিকৃতি। আমরা এখন এই দুইটা জিনিস খুব ভালো করে একটু বুঝবো যে পীড়ন কি আর বিকৃতি। তাহলে উদাহরণ হিসাবে কোন একটা বস্তু আমরা চিন্তা করি, ধরো তুমি একটা তার চিন্তা করতে পারো, অথবা একটা ধাতব রড তুমি চিন্তা করতে পারো। যে ধরো এইটা হচ্ছে একটা ধাতব রড বা একটা তার, ধরো একটা সরু তার, আমরা তারটাকে জুম করে আঁকছি, বেশ একটু প্রস্থচ্ছেদ দেখায়, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা দেখায়, এই তারটাকে আমরা একটু জুম করে আঁকছি। এটা হচ্ছে এর স্বাভাবিক অবস্থা। এই স্বাভাবিক অবস্থায় তারের দৈর্ঘ্যটা হচ্ছে এল। স্বাভাবিক অবস্থায় তারের এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, এই যে দৈর্ঘ্যটা। এবার আমি কি করলাম, তারটাকে কোনো একটা দৃঢ় অবলম্বনে আটকালাম। এই তারটাকে ধরো এই পাশে কোনো একটা দৃঢ় অবলম্বন দেওয়াল, এই দেওয়ালের সাথে তারটাকে আমি এই প্রান্তটাকে আটকাই দিলাম, এভাবে এই প্রান্তটাকে আটকাই দেওয়া হইল। আটকাই দেওয়ার পরে এইবার আমি এই যে অপর প্রান্ত, এক প্রান্তকে এই দেওয়ালের সাথে সংযুক্ত করছি, সংযুক্ত করে অপর যে প্রান্ত, আমি এই তারটাকে এবার বিকৃত করবো, স্থিতিস্থাপক সীমার মধ্যে বল প্রয়োগ করে বিকৃত করব। তাহলে অপর প্রান্তকে ধরে আমি এভাবে লম্বালম্বি এভাবে টান দিলাম। কত বল প্রয়োগ করলে? এফ বল প্রয়োগ করে। এই বলটা কে প্রয়োগ করলো? আমি এক্সটার্নাল এজেন্ট এই বলটা প্রয়োগ করলো। এই প্রয়োগকৃত বলকে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল বা আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ডিফর্মিং ফোর্স। ডিফর্মিং ফোর্স, ডিফর্মিং ফোর্স মানে আমি বল প্রয়োগ করে এটাকে ডিফর্ম করতে চাইছি, আমি বল প্রয়োগ করে আকার আকৃতির পরিবর্তন করতে চাইছি, আমার প্রযুক্ত বল, এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল। তাহলে আমি যে বলটা দিলাম, এই দেখো তো, এই যে তারের প্রস্থচ্ছেদ, এটা তারের প্রস্থচ্ছেদ, তারের এই যে প্রস্থচ্ছেদটা, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে বলা হয় এ। এই যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দ্যাট ইজ এ। তাহলে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে লম্বভাবে এই বলটা আমি প্রযুক্ত করছি, টেনে এইভাবে লম্বা করার চেষ্টা করছি। ফলে তারটাকে যদি তুমি একটু দেখো, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে তারটা দেখবে একটু লম্বা হয়ে গেছে। স্থিতিস্থাপক সীমার মধ্যে তারটা দেখবা পূর্বের যে দৈর্ঘ্য ছিল, এই যে এল, ক্যাপিটাল লেটার এল যে দৈর্ঘ্য ছিল, তার থেকে একটু তারটা লম্বা হয়ে গেছে, সামান্য একটু। স্থিতিস্থাপক সীমার মধ্যে একটা ধাতব তার অনেক বেশি লম্বা হবে না, সামান্য একটু লম্বা হবে। তাহলে তারটা ধরো এতটুকু হয়ে গেছে, এই। তাহলে দেখো দৈর্ঘ্য কিন্তু বেড়ে গেছে। কতটুকু দৈর্ঘ্য বেড়ে গেছে? এই যে এতটুকু, এতটুকু দৈর্ঘ্য বেড়ে গেছে। এই যে দৈর্ঘ্যটা বেড়ে গেল, এটা হচ্ছে ছোট হাতের এল। তাহলে আমি বল দেওয়ার কারণে এই দৈর্ঘ্যটা বেড়ে গেছে, আমার প্রযুক্ত বল, এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল। কোথায়? এই যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে, এই ক্ষেত্রফলে। ফলে তারের দৈর্ঘ্য এল পরিমাণ বেড়ে গেছে স্থিতিস্থাপক সীমার মধ্যে। মানে আমি যদি এই বলটা এখন অপসারণ করি, তাহলে তারটা আবার পূর্বের অবস্থায় ফেরত চলে যাবে। এই যে প্রথম যে চিত্রটা ছিল, ওই প্রথম চিত্রের যে দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য, ওই আদি দৈর্ঘ্যে ফেরত চলে যাবে। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে আকার আকৃতির পরিবর্তন করলাম। এবার একক মাত্রায় যে রূপ পরিবর্তনটা আমি করলাম, একক মাত্রায় এই বস্তুর যে আকার আকৃতির পরিবর্তনটা আমি করলাম, সেটাকেই বলা হচ্ছে বিকৃতি। সেটাকেই কি বলা হচ্ছে? বিকৃতি। তাহলে বিকৃতির ডেফিনেশনটা একটু লিখি আমরা, যে বিকৃতি হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে একক মাত্রায় রূপ পরিবর্তন। স্থিতিস্থাপক সীমার মধ্যে, অনেক সময় দেখো এই কথাটা আমি বলবো না,
না বললে তুমি বুঝে নিবা যে ভাইয়া বলছে। ঠিক আছে, এখন যা আলোচনা সবই স্থিতিস্থাপক সীমার মধ্যে। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে একক মাত্রায় রূপ পরিবর্তন, একক মাত্রায় রূপ পরিবর্তন, এটাকেই বলা হচ্ছে বিকৃতি। যেমন দেখো একক মাত্রায় রূপ পরিবর্তন, এখানে তারের দৈর্ঘ্যটা কত ছিল? এল। তাহলে তারের দৈর্ঘ্য আদিতে ছিল বড় হাতের এল, দৈর্ঘ্য বেড়ে গেল কতটুকু? ছোট হাতের এল। কি বলা হয়েছে? একক মাত্রায় পরিবর্তন। মাত্রা, এই যে মাত্রা, এই মাত্রাটা এই উদাহরণের জন্য কি? দৈর্ঘ্য। ক্যাপিটাল লেটার এল দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্যের বৃদ্ধি ছোট হাতের এল। একক দৈর্ঘ্যে দৈর্ঘ্যের বৃদ্ধি ঐকিক নিয়ম, ছোটবেলার ঐকিক নিয়ম। বড় হাতের এল দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের এল। তাহলে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি কত? একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, এটাই হচ্ছে এই ক্ষেত্রে বিকৃতি। তাহলে এইখানে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বিকৃতি, একক দৈর্ঘ্যে দৈর্ঘ্যের পরিবর্তন, একক দৈর্ঘ্যে এই দৈর্ঘ্য পরিবর্তন, এটাই হচ্ছে এইখানে বিকৃতি এই উদাহরণের জন্য। তাহলে এই পরিবর্তনটা ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, এটাই হচ্ছে আমার দৈর্ঘ্য বিকৃতি, এই ক্ষেত্রে বিকৃতি। তাহলে বিকৃতি এটা হচ্ছে ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। ঠিক আছে, এই যে বিকৃতি, বলো বিকৃতির একক কি? বিকৃতির একক কি? একক, একক নাই। একই রাশির অনুপাত ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, একই রাশির অনুপাত, একক নাই। মাত্রা, মাত্রা নাই, মাত্রা নাই। তাহলে এটা জাস্ট একটা মান, বিকৃতি একটা জাস্ট মান, কোনো মাত্রা একক নাই। কথা কি বোঝা গেছে? এই যে এটা আমরা উদাহরণ হিসাবে এখানে দৈর্ঘ্য বিকৃতি বুঝছি, সবসময় যে দৈর্ঘ্য বিকৃতি হবে তা না। তুমি বলতে পারো ভাই আপনি একক মাত্রায় স্থিতিস্থাপক সীমার মধ্যে একক মাত্রায় রূপ পরিবর্তন কেন লিখছেন? একক দৈর্ঘ্যে দৈর্ঘ্যের পরিবর্তন লিখলেই তো কাহিনী শেষ। এই যে কেন আমি লিখছি, আমি তো এখানে সাধারণভাবে বিকৃতির ডেফিনেশনটা লিখছি, সবার জন্য, সর্বজনের জন্যই বিকৃতির ডেফিনেশনটা লিখছি। উদাহরণ, সব উদাহরণ তো আর একসাথে দেখানো যায় না, উদাহরণ হিসাবে দৈর্ঘ্যের ব্যাপারটা দেখাচ্ছি। এটা আয়তন বিকৃতি হতে পারে, এটা ব্যবর্তন বিকৃতি হতে পারে, এরপরে আমরা পড়বো আয়তন বিকৃতি। যখন আয়তন বিকৃতি হবে তখন ডেফিনেশনটা হবে, ধরো কোনো একটা গোলক, ধাতব গোলক, তার আয়তন ছিল বড় হাতের ভি, সব দিক থেকে সমানভাবে চাপ প্রয়োগ করা হয়েছে, চাপ প্রয়োগ করলে গোলকটার আয়তন কমে গেছে, গোলকটার আয়তন কমে গেছে, যতটুকু কমে গেল সেটা ছোট হাতের ভি। তাহলে এইখানে কি দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে? না। তাহলে এখানে যে রূপ পরিবর্তন সেটা কিসের? আয়তনের। তাহলে তখন আমি বলবো একক আয়তনে আয়তনের পরিবর্তন, সেটা হবে আয়তন বিকৃতি। তাহলে আয়তন বিকৃতিটা কি হবে? ছোট হাতের ভি ডিভাইডেড বাই বড় হাতের ভি, ছোট হাতের ভি ডিভাইডেড বাই বড় হাতের ভি, সেটা হবে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতিরও কোনো একক নাই। তো এই কারণে আমি একক দৈর্ঘ্যে দৈর্ঘ্যের পরিবর্তনও লিখি নাই, একক আয়তনে আয়তনের পরিবর্তনও লিখি নাই। এই কারণে আমি এই কথাটা ব্যবহার করছি যে একক মাত্রায়, একক মাত্রায়, একক মাত্রায় রূপ পরিবর্তন, সেটাকেই বলা হয় হচ্ছে বিকৃতি। তাহলে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্যের পরিবর্তন, একক আয়তনে আয়তনের পরিবর্তন, এটাই হচ্ছে বিকৃতি। তাহলে বিকৃতির ব্যাপারটা গেল। এইবার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পীড়ন। ভালো করে বুঝবা, অনেকে পীড়নের ম্যাথ করতে পারে, ইয়ং গুণাঙ্কের ম্যাথ করতে পারে, কিন্তু পীড়ন জিনিসটাই চেনে না। পীড়নটা ভালো করে চেনা লাগবে। পীড়ন কি? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। আমি যখন বল প্রয়োগ করে আকার আকৃতির পরিবর্তন ঘটাবো, আমি বল প্রয়োগ করব, বল প্রয়োগ করলে বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটবে। এই যে এখানে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করে দৈর্ঘ্য বাড়াই ফেলছি। তাহলে আমি এই বস্তুর, এই যে তারের এই যে এই একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে যে বলটা প্রয়োগ করছি সেটাই হচ্ছে পীড়ন। তাহলে এই ক্ষেত্রফলে প্রযুক্ত বল কত? এফ। এই ক্ষেত্রফলে প্রযুক্ত বল এফ, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল কত? এফ ডিভাইডেড বাই এ, এটাই হচ্ছে কি? পীড়ন। এটা পীড়নের মতো, কিন্তু এটা পীড়ন না। আমি এই যে যা বললাম ভুল বলছি, ঠিক আছে? অনেকে আমরা এইটাকে পীড়ন ভাবি, ভালো করে বোঝো, এটা পীড়ন না। পীড়ন আমি প্রযুক্ত করি না, পীড়ন প্রযুক্ত করে তার নিজে নিজে, পীড়ন প্রযুক্ত করে বস্তু নিজে নিজে। স্থিতিস্থাপক ধর্মের কারণে বস্তু নিজে নিজে নিজের ভেতর থেকে রিস্টোরিং ফোর্সের জন্য, হোয়াট ইজ রিস্টোরিং ফোর্স? প্রত্যয়নী বল। রিস্টোরিং ফোর্সকে বাংলায় বলা হয় প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল মানে কি? প্রত্যয়ন করা মানে কি? ফিরে যাওয়া। তাহলে স্থিতিস্থাপক ধর্মের কারণে আকার আকৃতির পরিবর্তন ঘটাইলে আমি যখন আমার বলটা অপসারণ করে নিব, বস্তু তখন পূর্বের অবস্থায় ফিরতে চায়। তাহলে বস্তু পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য যে বলটা দিবে সেটাই প্রত্যয়নী বল, পূর্বের অবস্থায় ফিরে যাইতে চাই। একক ক্ষেত্র বলে বস্তুর দেওয়া যে বলটা, বস্তুর দেওয়া যে রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বলটা একক ক্ষেত্র বলে, ওইটাই হচ্ছে পীড়ন। আমি যেটা দিচ্ছি সেটা পীড়ন না। অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রযুক্ত আমার দেওয়া ডিফর্মিং ফোর্সটা, দ্যাট ইজ নট পীড়ন, সেটা পীড়ন না। তাহলে পীড়ন হচ্ছে তার যেটা দিবে সেটা। তুমি যখন দেখো, খেয়াল করো,
তুমি যখন এই যে স্প্রিং এর উদাহরণ দিয়েই বলি, গত ক্লাসে যেহেতু স্প্রিং দিয়ে বুঝাইছিলাম, একটা স্প্রিং কে তুমি যদি টেনে এইদিকে বল দিয়ে, এই যে তুমি এক্সটার্নাল এজেন্ট, তুমি টেনে বল দিয়ে প্রসারিত করতে চাও, তাহলে স্প্রিং তার প্রত্যয়নী বল দিবে তোমার টানা বলের বিপরীত দিকে, সে সাম্য অবস্থায় ফিরে যাইতে চাইবে, এটা হচ্ছে স্প্রিং এর বল। তাহলে স্প্রিং এর এই যে বলটা, এটাই হচ্ছে রিস্টোরিং ফোর্স, প্রত্যয়নী বল, স্থিতিস্থাপক ধর্মের কারণে উদ্ভূত বল। একক ক্ষেত্রফলে এই বলটাই হচ্ছে পীড়ন। পীড়ন এই বলটা না, আমার দেওয়া বলটা পীড়ন না। তুমি বলতে পারো ভাই এটা আর এটার মান তো সেম। হ্যাঁ, মান সেম হলে তো জিনিস সেম হয় না। এই দুইটার মান সেম, কিন্তু দুইটা একই ফোর্স কে নির্দেশ করে না। একটা ডিফর্মিং ফোর্স, আমার দেওয়া এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল, দ্যাট ইজ ডিফর্মিং ফোর্স, আর একটা হচ্ছে বস্তুর দেওয়া বল, দ্যাট ইজ রিস্টোরিং ফোর্স। তাহলে দুইটা ফোর্সের নাম তো ভিন্ন ভিন্ন। তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত এই রিস্টোরিং ফোর্সটাই হচ্ছে পীড়ন। বুঝলা? আমার দেওয়া বলটা পীড়ন। তাহলে দেখো আমি এদিকে টানতেছি, টেনে এদিকে তারটাকে লম্বা করলাম, তাহলে তারটা এবার কি করবে? পূর্বের অবস্থায় ফিরে যাইতে চাইবে। এই পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য বিকৃতি প্রতিরোধকারী বল দিবে। তাহলে বিকৃতি সৃষ্টিকারী বল, এটাকে বাংলায় যদি বলি তাহলে এটা হচ্ছে বিকৃতি সৃষ্টিকারী বল, সৃষ্টিকারী বল। আর তার যেটা দিবে সেটা হচ্ছে বিকৃতি প্রতিরোধকারী বল। এই বলেরই সমান বল দিবে, এই বলেরই বিপরীত দিকে দিবে। এই যে আমি এদিকে টানবো বিকৃতি সৃষ্টি করার জন্য, তার বিকৃতি প্রতিরোধ করার জন্য আমার টানের বিপরীত দিকে বল দিবে। তাহলে বিপরীত দিকে এই যে তার যে বলটা দিচ্ছে, এই যে বলটা এফ, এটাই হচ্ছে রিস্টোরিং ফোর্স, প্রত্যয়নী বল। এটাই একক ক্ষেত্রফলে মানটাকে বলা হচ্ছে পীড়ন। তাহলে এটা হচ্ছে প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স, প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। ঠিক আছে? তাহলে এইবার আসো আমরা ডেফিনেশনটা লিখি। তাহলে বিকৃতির ডেফিনেশনটা হচ্ছে, সরি পীড়নের ডেফিনেশনটা, পীড়নের ডেফিনেশনটা হচ্ছে বল প্রয়োগে আকার আকৃতির পরিবর্তন ঘটানোর পর, অর্থাৎ বস্তুকে বিকৃত করার পর, বস্তুকে বিকৃত করার পর, বিকৃত করলে বস্তু স্থিতিস্থাপক ধর্মের কারণে, বস্তু স্থিতিস্থাপক ধর্মের কারণে, একক ক্ষেত্রফলে ধর্মের কারণে, একক ক্ষেত্রফলে যে বিকৃতি প্রতিরোধকারী বল প্রয়োগ করে, একক ক্ষেত্রফলে যে বিকৃতি প্রতিরোধ, বিকৃতি প্রতিরোধকারী বল প্রয়োগ করে তাকে পীড়ন বলে। বল প্রয়োগ করে তাকে ডট ডট ডট, তাকে পীড়ন বলে। ঠিক আছে? তাহলে বস্তুকে বিকৃত করলে, বস্তু স্থিতিস্থাপক ধর্মের কারণে, বস্তু নিজে নিজে বিস্থিতিস্থাপক ধর্মের কারণে বস্তু নিজে নিজে বিকৃতি প্রতিরোধ করার জন্য একক ক্ষেত্রফলে যে বলটা প্রয়োগ করে সেটাই হচ্ছে পীড়ন। তাহলে এখন যদি আমি পীড়নের সূত্রটা লিখি তাহলে কি লিখবো? দেখো এর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কত? এ। তাহলে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বিকৃতি প্রতিরোধকারী বল এফ, তারের দেওয়া। তাহলে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে প্রযুক্ত যে বলটা সেটাই পীড়ন, দ্যাট ইজ এফ বাই এ। ঠিক আছে? দেখো আমি যে বলটা দিলাম তার মানও এফ, এই যে তার মানটাও এফ, তার বলটা দিল, আমি যে বলে টানবো তার তো বিপরীত দিকে প্রত্যয়নী বল সেটাই দিব। তাহলে দুইটা বলের মান সমান, কিন্তু দুইটা বল কিন্তু একই জিনিসকে নির্দেশ করে না। দুইটা বলের ডিরেকশন আলাদা, দুইটা বলের মিনিং আলাদা। একটা আমার দেওয়া বল ডিফর্মিং ফোর্স, একটা তারের দেওয়া বল রিস্টোরিং ফোর্স। তাহলে দুইটা জিনিস আলাদা আলাদা। এই দুইটা জিনিস আলাদা আলাদা হওয়ার কারণে পীড়ন এইটা আমার প্রযুক্ত বল একক ক্ষেত্রফলে না। তাহলে একক ক্ষেত্রফলে তারের দেওয়া প্রযুক্ত বলটাই হচ্ছে পীড়ন। এখন তুমি যদি বলো যে ভাই একক ক্ষেত্রফলে আমার দেওয়া প্রযুক্ত বলটা কি হবে? তাই একক ক্ষেত্রফলে আমার দেওয়া প্রযুক্ত বলটাকে বলা হবে চাপ, ওটা হবে প্রেসার, ওটা হবে চাপ। ঠিক আছে? এই যে বিকৃতি সৃষ্টিকারী যে বলটা সেটা হচ্ছে চাপ, সেটা হচ্ছে এফ ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে চাপ। এবার চাপ আর পীড়নের মান একই, হ্যাঁ মান একই। ঠিক আছে? মান নিয়ে আমার কোনো দ্বিমত নাই বা কোনো ডাউট নাই, মান একই, কিন্তু দুটো একই জিনিস মিন করে না। পীড়ন আর বিকৃতি দুটো একই জিনিস মিন করে না। এবার বলো পীড়ন কি রাশি? বলো পীড়ন কি রাশি? এফ ডিভাইডেড বাই এ।
আচ্ছা আগে বলো চাপ কি রাশি? চাপ কি রাশি? স্কেলার রাশি। পীড়ন কি রাশি? স্কেলার রাশি। ঠিক আছে, এফ ডিভাইডেড বাই এ কি রাশি? চাপ। স্কেলার রাশি, তাহলে পীড়ন এটাও কি রাশি? স্কেলার রাশি। এর কিন্তু একক আছে, এর কিন্তু একক আছে। কি একক? নিউটন পার মিটার স্কয়ার। একক, একক হবে নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে পীড়ন আর বিকৃতি আমরা চিনলাম। এবার আসো, তুমি আমাকে একটা কথা বলো তো, স্থিতিস্থাপক সীমার মধ্যে যত বেশি তারকে টেনে লম্বা করা হবে, অর্থাৎ বিকৃত করা হবে, বিকৃতি ঘটানো হবে, তত বেশি পীড়ন প্রযুক্ত হবে না? মানে সহজ কথা, তুমি যত বেশি টানবা, অর্থাৎ যত বেশি চাপ প্রয়োগ করবা, তত বেশি বিকৃতি ঘটবে। আর যত বেশি বিকৃতি ঘটবে, তার নিজের দিকে স্থিতিস্থাপক ধর্মের কারণে ভেতর থেকে উদ্ভূত প্রত্যয়নী বলটাও বেশি দিবে, অর্থাৎ পীড়নটাও বেশি দিবে। তাহলে যত বেশি বল প্রয়োগ করে আমি টানবো, তত বেশি বিকৃতি ঘটবে, তত বেশি পীড়ন প্রযুক্ত হবে। তাহলে পীড়ন আর বিকৃতির সম্পর্কটা কেমন বলো তো দেখি? পীড়ন আর বিকৃতির সম্পর্কটা কেমন? সমানুপাতিক সম্পর্ক না? যত বেশি পীড়ন তত বেশি বিকৃতি, বা যত বেশি বিকৃতি তত বেশি পীড়ন। এই কথাটা বলছিল বিজ্ঞানী রবার্ট হুক, এবং সেটা বলেই সে খুব বিখ্যাত হয়ে গেছে। এবং তার নাম অনুযায়ী আমরা একটা সূত্র এখন পড়বো, সেটাকে বলা হবে হুকস ল বা হুকের সূত্র, যেটা পীড়ন এবং বিকৃতির মধ্যে সম্পর্ক নির্দেশ করে। দেখো এই যে বিজ্ঞানীর একটু চেহারা দেখে রাখো, নিউটনের মতো দেখতে, বাট নিউটন না, এনার নাম হচ্ছে রবার্ট হুক। তো এই রবার্ট হুক, সে হচ্ছে এই হুকের সূত্র প্রদানকারী, তার নাম অনুযায়ী সূত্রটাকে বলা হয় হুকের সূত্র। তাহলে আমরা এখন এই যে হুকস লটা পড়বো। তাহলে হুকস ল কি করে? পীড়ন আর বিকৃতির মধ্যে সম্পর্ক নির্দেশ করে, পীড়ন আর বিকৃতির মধ্যে সম্পর্ক নির্দেশ করে। তাহলে আসো দেখি আমরা একটু এবার বুঝে বুঝে পড়ি। তাহলে আমরা একটা উদাহরণ হিসাবে এই যে আগে যে উদাহরণটা আঁকছি আমরা ওইটাই একটু লিখি এখানে। ধরো এটা একটা দৃঢ় অবলম্বন, এই দৃঢ় অবলম্বনের সাথে একটু বড় করে আঁকি, এই দৃঢ় অবলম্বনের সাথে একটা তার সংযুক্ত করা আছে, এই যে একটা তার সংযুক্ত করা আছে। তাহলে তারের স্বাভাবিক লেন্থ এল, স্বাভাবিক লেন্থ। এবার তারটাকে ধরে টানা হয়েছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে টানা হয়েছে। অনেক বেশি লম্বা কিন্তু হবে না, মাথায় রেখো। একেবারে টেনে একেবারে লম্বা করে ছিঁড়ে ফেললা, ওটা করা যাবে না। বা স্থায়ীভাবে বিকৃত করে ফেললা, ওটা করা যাবে না। তাহলে এই যে তারের দৈর্ঘ্য এতটুকু বাড়লো, অর্থাৎ তারটা বিকৃত হইল। এবার বিকৃত হলো কেন? আমি বল প্রয়োগ করলাম তাই। তাহলে এই যে বলটা প্রযুক্ত করলাম, এটা হচ্ছে আমি এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল, ধরো মানটা হচ্ছে এফ। তাহলে বিকৃতি প্রতিরোধকারী বল তার দিবে, এই যে একক ক্ষেত্রফলে উল্টা দিকে বলটা দিবে। তাহলে উল্টা দিকে তারের দেওয়া যে রিস্টোরিং ফোর্সটা, এফ আর বলতে পারো, রিস্টোরিং ফোর্স, এটা হচ্ছে এফ। এই যে আমার দেওয়া বলের মান রিস্টোরিং ফোর্সের মান সমান, মানে একটু আগের চিত্রটা আবার একটু আঁকলাম। তাহলে বিকৃতি, তারের এই যে রূপ পরিবর্তন, একক দৈর্ঘ্যে রূপ পরিবর্তন, একক দৈর্ঘ্যে দৈর্ঘ্যের বৃদ্ধি, দ্যাট ইজ বিকৃতি। আর পীড়ন হচ্ছে এফ ডিভাইডেড বাই এ, এ হচ্ছে এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে এ। তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত রিস্টোরিং ফোর্স, দ্যাট ইজ এফ বাই এ, পীড়ন। এবার এই পীড়ন আর বিকৃতি পরস্পরের সাথে সমানুপাতিক, হুক সাহেব সেই কথাটা বলছে। কিন্তু কথা আছে, কিন্তু কথা আছে। কিসের মধ্যে? লিমিট কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে। তাহলে আমরা একটু লিখি হুক সাহেবের কথাটা, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন বিকৃতির সমানুপাতিক। দেখো হুক যদি এই সূত্রটা প্রদান না করতো, তাহলে আমরাই প্রদান করে দিতাম, ঠিক আছে? তখন তোমার নামে সূত্র হয়ে যেত। কিন্তু কি আর করবা, আবিষ্কার করেই ফেলছে। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে ম্যাথমেটিক্যালি লিখবো পীড়ন। দেখো পীড়নকে কোনো কিছু দিয়ে প্রকাশ করা হয় না, আমরা পীড়নকে পীড়ন দিয়ে লিখবো। পীড়ন বাংলায় পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন সমানুপাতিক বিকৃতি। তো সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমরা একটা ধ্রুবক নিয়ে আসি। তাহলে পীড়ন, অতএব পীড়ন সমানুপাতিক চিহ্ন উঠাই দিলাম, উঠাই দিয়ে বসাই দিলাম ধ্রুবক, ধ্রুবক গুণ বিকৃতি। তাহলে এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটা সমান সমান কি? এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটা সমান সমান কি হইল? এই ধ্রুবকটা সমান সমান হইল পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। তাহলে দেখো কোন একটা ধাতুর জন্য বা কোন একটা বস্তুর জন্য স্থিতিস্থাপক সীমার মধ্যে যত বেশি বিকৃতি ঘটাবা তত বেশি পীড়ন প্রযুক্ত হবে, যত বেশি বিকৃতি তত বেশি পীড়ন প্রযুক্ত হবে। অর্থাৎ পীড়ন আর বিকৃতির রেশিওটা একটা ধ্রুব সংখ্যা থাকবে। এই যে ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাটাই হচ্ছে
স্থিতিস্থাপক গুণাঙ্ক, মডুলাস অফ ইলাস্টিসিটি। এটাকেই বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক, মডুলাস অফ ইলাস্টিসিটি। যার এই মডুলাস অফ ইলাস্টিসিটির মানটা বেশি, সে তত বেশি স্থিতিস্থাপক। ধরো দুইটা ধাতু, এই দুইটা ধাতুর মধ্যে যার এই ধ্রুবক, এই পীড়ন বিকৃতির রেশিওটা যার বেশি, সে বেশি স্থিতিস্থাপক। তার আকার আকৃতির পরিবর্তন করা তত বেশি কঠিন। আসতেছি, এসব কথা আমরা পরে লিখবো। তাহলে আমরা এটার একটু নাম লিখি। এটার নাম কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক, মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে এই হচ্ছে হুকের সূত্র, সবচেয়ে সহজ সূত্র। ফিজিক্সের যতগুলো সূত্র তুমি পড়ো, সবচেয়ে সহজ এবং নিরীহ যে সূত্র, সেটা হচ্ছে হুকের সূত্র। এবার কথা হচ্ছে, নিরীহ হইলেও এটা কিন্তু খুব ভালো করে বোঝা লাগবে। এটা হচ্ছে বইয়ের কথাবার্তা। এবার বইয়ের বাইরের কিছু কথাবার্তা একটু শোনো। বইয়ের বাইরের কিছু কথাবার্তা হচ্ছে, দেখবা সব বইতে লেখা নাই, কিছু কিছু বইতে হয়তো লেখা থাকতে পারে। এই হুকের সূত্রের পিছনে কিন্তু একটা ইতিহাস আছে। তো কি ইতিহাস? দেখো, সকল বিজ্ঞানী ভালো বিজ্ঞানী মানে ভালো মানুষ তা কিন্তু না। বিজ্ঞানীদের উচিত হচ্ছে কোনো কিছু আবিষ্কারের পরে জনগণকে সেটা জানানো, যে আমি এটা আবিষ্কার করছি, এটা জনগণের কল্যাণে লাগবে, এটা জানানো। না জানলে হয় কি, বিজ্ঞান আজকে যে পর্যায়ে আছে, এটা কিন্তু কোনো একজন বিজ্ঞানীর হাত ধরে আসে নাই, কয়েক প্রজন্ম ধরে ধরে আসছে। এই যে পদার্থবিজ্ঞান আজকের যে এত উচ্চমার্গীয় পর্যায়ে এসে দাঁড় হইছে, এটার পিছনে কিন্তু অনেক বিজ্ঞানীর অবদান আছে। ধরো অ্যারিস্টোটাল থেকে গ্যালিলিও, গ্যালিলিও থেকে নিউটন, নিউটন থেকে আইনস্টাইন, তারপরে হুক, এরকম অনেক জনের নাম এভাবে আছে। তো কোনো একজন বিজ্ঞানীর থেকে কিন্তু এই ফিজিক্স আজকে এই পর্যায়ে আসেনি, প্রজন্ম ধরে প্রজন্ম কিন্তু এর পিছনে কাজ করে গেছে। তো এই কারণে আমি কোনো কিছু যদি জানি, আমি কোনো কিছু যদি আবিষ্কার করি, যে জিনিসটা আগে অজানা ছিল সেটা আমি জানতে পারলাম, আমার উচিত আমার প্রজন্মকে সেটা জানাই যাও। বিজ্ঞানী রবার্ট হুক সে যখন এই সূত্রটা আবিষ্কার করে, আবিষ্কার করার সাথে সাথে সে এটা পাবলিশ করে নাই। সেইটা আবিষ্কার করার পরে সে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল। এটারও অবশ্যই একটু কারণ আছে, কারণ তখন অনেক বিজ্ঞানীর ক্ষেত্রে এই ঘটনা ঘটছে যে একজন আবিষ্কার করছে কিন্তু অন্য একজনের নাম হয়ে গেছে। মানে বিজ্ঞানীদের যে এই যে রবার্ট সোসাইটি, যেটা এই সোসাইটির হর্তাকর্তা না হইলে তুমি কিছু আবিষ্কার করলে তুমি বেল পাবা না। অর্থাৎ তুমি আবিষ্কার করলা, আবিষ্কার করার পরে যদি দেখা যায় যে এই আবিষ্কারটা বেশ ভালো কোনো কিছু একটা, তখন অন্যান্য বিজ্ঞানীরা যারা একটু উচ্চ পদে বসে আছে, তারা কি করতো, নিজেদের নাম দিয়ে জিনিসটা চালাই দিত। এরকম একটা ভয় তখন বিজ্ঞানীদের মনে ছিল। এই কারণে অনেক বিজ্ঞানী আবিষ্কার করার পরেও চুপচাপ থাকতো, কিছু বলতো না। তো এই হুক হচ্ছে তাদের মধ্যে একজন। সে যখন এই সূত্রটা আবিষ্কার করে, আবিষ্কার করার পরে সে সাথে সাথে পাবলিশ করে নাই। সে এইটাকে প্রথমে একটা পত্রিকার মাধ্যমে, একটা ধাঁধার মাধ্যমে প্রকাশ করছিল। তো ল্যাটিন ভাষায় সেই ধাঁধাটা ছিল এরকম, সেই ধাঁধাটা হচ্ছে এরকম ছিল যে, মানে ওয়ার্ড গুলো আমি লিখে দিচ্ছি, CEIII, তারপরে হচ্ছে NOSS, TSNUV, TS ভুলে গেলাম, TSTUV, সরি NUV না, TUV, এটা। সে এইভাবে একটা, এই যে ল্যাটিন একটা ভাষায় সে এইভাবে প্রকাশ করে। সে বলে যে এই অক্ষরগুলাকে, এই লেটারগুলাকে যদি উল্টাপাল্টা করে সাজানো হয়, মানে এটা ডিসঅর্ডারে সাজানো আছে, এটাকে যদি অর্ডার করা হয়, সুন্দরভাবে যদি সাজানো হয়, অক্ষরগুলাকে যদি সাজানো হয়, যেমন দেখো আমার নাম হচ্ছে অপূর্ব, APURBO। এখন আমি তোমাকে এইভাবে বললাম UBROPA, আমি বললাম নাও এইটা, এই যে অক্ষরগুলাকে আমি উল্টাপাল্টা করে দিলাম, এগুলাকে সাজাইলে তুমি আমার নাম পাবা। তো বলো, এই যে এগুলাকে সাজাইলে তুমি আমার নামটা পাবা। তো এটা খুব টাফ না? কি বলতে চাচ্ছি আমি, যে আমার নাম বলতে চাচ্ছি, এটা বোঝানো তো খুব টাফ হয়ে যাবে এইভাবে। তো এই যে অক্ষরগুলাকে এরকম উল্টাপাল্টা করে সে একটা পত্রিকায়, একটা ধাঁধার মাধ্যমে প্রকাশ করে, যে তখন বলে যে বুঝতে পারলে বুঝে খাও, না হলে নাই। এটা পত্রিকায় প্রকাশ করার 18 বছর পরে, 18 বছর পরে, চিন্তা করতে পারো, 18 বছর পরে সে এটা সমাধান দিছিল। সমাধানটা হচ্ছে, এই ওয়ার্ড গুলাকে যদি আমরা সুন্দর করে সাজাই, তাহলে আমরা এটা পাবো। ল্যাটিন ভাষায় শব্দটা হচ্ছে এরকম, ইউটি টেনসিও সিস ভিস, অর্থাৎ এর ইংরেজিটা যেটা দাঁড়ায়, as the extension so is the force, কথাটা এটা দাঁড়ায়। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে যত তুমি
বিকৃতি ঘটাবা, এক্সটেনশন ঘটাবা, তারকে টেনে লম্বা করবা, তত বেশি বল প্রযুক্ত হবে, অর্থাৎ তত বেশি পীড়ন প্রযুক্ত হবে। তাহলে এইটাই হচ্ছে এই যে হুকের সূত্রটা। তো এইভাবে আর কি সে তখন প্রকাশ করে, 18 বছর পরে এসে প্রকাশ করে। মানে তার যে ধারণাটা বা তার যে ভীতিটা মনে ছিল যে তার আবিষ্কৃত জিনিস যদি অন্য কোনো একজন বিজ্ঞানীও তার নিজের নামে চালায় দেয়, তার নামটা যদি আর না থাকে ইতিহাসের পাতায়, এই ভয়ের কারণে সে এইটা প্রকাশ করে নাই। তো এরও যুক্তিযুক্ত কারণ আছে। যেমন আমরা দেখো নিউটনের সূত্র জানি, কিন্তু নিউটনের সূত্র অবশ্যই নিউটন খুবই জিনিয়াস, নিউটনের সূত্রের পিছনে নিউটনের অবদান আছে, কিন্তু দেখো গ্যালিলিওর কথা আমরা একবারও বলি না। কিন্তু নিউটনের প্রথম সূত্রটা, জড়তার যে সূত্রটা, এর পিছনে কিন্তু গ্যালিলিওর অবদানটা সবচেয়ে বেশি। তা আমরা এই ইতিহাসটা জানি না। তো এই আশঙ্কা বা ভয় থেকে সেই কাজটা করছিল। তো যাই হোক, ইতিহাসের পাতায় নাম থাকুক বা না থাকুক, তার উচিত ছিল এটা আবিষ্কারের সাথে সাথেই প্রকাশ করা, ঠিক আছে? তাহলে আর তার কলঙ্ক বয়ে নিয়ে বেড়াইতে হইতো না। কি ক্লিয়ার? তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের হুকের সূত্র। এইবার একটা জিনিস আসো, দেখো আমরা যখন কোনো সমানুপাতিক চিহ্ন দিয়ে কোনো কিছু লিখি, সমানুপাতিক চিহ্ন দিয়ে, যে সমানুপাতিক চিহ্ন, এটা দিয়ে যদি কোনো কিছু লিখি, তাহলে সমানুপাতিক চিহ্নের আগে লেখা উচিত হচ্ছে ফলাফল, আর পরে লেখা উচিত হচ্ছে কারণ। অর্থাৎ ফলাফলটা কোন কারণে সমানুপাতিক সেটা এইভাবে লেখা উচিত। যে কোনো সূত্র বলো তুমি পদার্থবিজ্ঞানে, আমরা কিন্তু সব এইভাবে লিখি যে ফলাফল সমানুপাতিক কারণ। কখনো উল্টাভাবে লেখা হয় না, কারণকে আগে লেখা হয় না। কারণ কখনো ফলাফলের সমানুপাতিক হইতে পারে না, ফলাফল সমানুপাতিক কারণ হবে। তো দেখো আমরা এই জিনিসটা একটু ভালো করে বুঝবো। তোমাদের ওহমের সূত্র মনে আছে কিনা? তোমরা 9, 10 ওহমের সূত্র পড়ছো না? ওহমের সূত্র, এই যে ওহমের সূত্র, বলো তো ওহমের সূত্র এটা ভি সমানুপাতিক আই নাকি আই সমানুপাতিক ভি? বল, ভি সমানুপাতিক আই নাকি আই সমানুপাতিক ভি? এখন অনেকে বলতে ভাই ভি সমানুপাতিক আই, আই সমানুপাতিক ভি, দুইটা একই জিনিস, মানে নেন, ঠিক আছে, যে একই জিনিস। না, একই জিনিস হইলেই তো হবে না, তুমি নিজের কথা ওহমের মুখে গুজে দিতে পারবা না। তো ওহম যা বলছে তাই তোমার বলতে হবে, এবং ওহম এটা বলার পিছনে কারণ আছে। তাহলে ওহমের সূত্র এটা হচ্ছে আই সমানুপাতিক ভি, নট ভি সমানুপাতিক আই। ধরো এটা হচ্ছে একটা রোধ, এই রোধের দুই প্রান্ত, এটা এ প্রান্ত আর এটা বি প্রান্ত। এবার এই যে রোধের মান হচ্ছে আর। এবার এই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হবে যদি এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকে, এবং এ থেকে বি তে তড়িৎ প্রবাহ যাবে যদি ভি এ ইজ গ্রেটার দেন ভি বি হয়। উচ্চ বিভব নিম্ন বিভব, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যাবে, ছোটবেলায় পড়ছি না? ঠিক আছে, অনেকে ভাবতে পারো ভাই এই অধ্যায় পড়তে গেলে কি এগুলো চলতড়িৎ পড়ে আসা লাগবে? না রে, চলতড়িৎ পড়ে আসা লাগবে না, শুধু বেসিক জ্ঞানটা থাকলে হবে। 9, 10 তো পড়ছি আমরা যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ যায়। তাহলে এই দুই বিন্দুর যে বিভব পার্থক্য, দ্যাট ইজ ভি এ মাইনাস ভি বি, এই দুই বিন্দুর যে বিভব পার্থক্য ভি এ মাইনাস ভি বি, এটাকে আমরা ডেল ভি বা ভি বলতে পারি, আর তড়িৎ প্রবাহটাকে বলতে পারি আই। তাহলে যত এ আর বি এই দুই বিন্দুর মধ্যে যত বেশি বিভব পার্থক্য হবে, এ থেকে বিতে তত বেশি কারেন্ট যাবে। যত বেশি বিভব পার্থক্য আমি দুই বিন্দুর মধ্যে যত বেশি বিভব পার্থক্য ক্রিয়েট করব। বিভব পার্থক্য কিভাবে ক্রিয়েট করা যায়? ব্যাটারি দিয়ে। ধরো তুমি রোধ হচ্ছে 2 ওহম রোধ, তাহলে এটা এ বিন্দু আর এটা বি বিন্দু, তুমি কি করলা? এ আর বি বিন্দুর মাঝখানে 10 ভোল্টের একটা ব্যাটারি লাগাইলা, তাহলে কারেন্ট কত যাবে? 10 ভোল্টের ব্যাটারি, বিভব পার্থক্য 10 ভোল্ট, কারেন্ট কত যাবে? 10/2, 5 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার। এবার মনে করো 20 ভোল্টের ব্যাটারি লাগাইলা, এবার কারেন্ট কত যাবে? 20 ভোল্ট, দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি, এবার কারেন্ট যাবে আরো বেশি, তাহলে কত হবে? 10 অ্যাম্পিয়ার। 20/2, 10 অ্যাম্পিয়ার। তাহলে বিভব পার্থক্য যত বাড়তেছে কারেন্ট তত বাড়তেছে। সম্পর্কটা বুঝতে পারছো? বিভব পার্থক্য যত বেশি কারেন্ট তত বেশি, সম্পর্কটা হচ্ছে এরকম। তাহলে আই সমানুপাতিক ভি, আই ফলাফল, সমানুপাতিক কারণ, কারণটা কি? বিভব পার্থক্য। এটা ফলাফল আর এটা কারণ। এই বিভব পার্থক্যের কারণেই তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ এটা বিভব পার্থক্যের সমানুপাতিক। এইভাবেই আমরা লিখি। দেখো এই জিনিসটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। মনে করো এই যে পানির প্রবাহ, ধরো দুটো পাত্র আছে, এই একটা পাত্র আছে আর এই একটা পাত্র আছে। ফিজিক্সের পুরো ব্যাপারটা হচ্ছে লজিক। দুটো পাত্র পাশাপাশি আছে এবং এই লজিক ব্যাপারগুলোকে তুমি খুব সুন্দর করে ফিল করতে হবে, একেবারে চোখের সামনে কল্পনায় ফুটাই তুলতে হবে। দুইটা পাত্র আছে, ধরো এই পাত্রে পানি আছে বেশি হাইটে, ওকে, আর এই পাত্রে পানি আছে কম হাইটে। এবার মাঝখানে এখানে একটা ট্যাপ ছিল, ট্যাপটা আমি খুলে দিছি, তাহলে ট্যাপটা খুলে দিলে পানির প্রবাহ চলবে না? বলো কোন দিক থেকে পানির প্রবাহ কোন দিকে যাবে? এই পাত্রের পানির হাইট বেশি, এই পাত্রের পানির হাইট কম, এই পাত্র থেকে এই পাত্রের দিকে পানির প্রবাহ যাবে, এই যে এইভাবে পানির প্রবাহ চলবে। তাহলে পানির প্রবাহ দেখো
উচ্চ হাইটের পাত্র থেকে নিম্ন হাইটের পাত্র, যেখানে পানির হাইটটা কম সেদিকে প্রবাহিত হচ্ছে। পানির প্রবাহটা সবসময় উচ্চ থেকে নিম্ন দিকে হয়। তাহলে পানির প্রবাহ উচ্চ থেকে নিম্ন দিকে কতক্ষণ ধরে পানির প্রবাহটা হবে? যতক্ষণ না দুই পাত্রের পানির লেভেলটা সেম হবে। ঠিক তেমনি কতক্ষণ ধরে তড়িৎ প্রবাহ হবে? যতক্ষণ না দুই প্রান্তের বিভব পার্থক্যটা সেম হবে। ঠিক তেমনি এখানে পানির প্রবাহটা কতক্ষণ ধরে হবে? যতক্ষণ না দুই পাত্রের পানির হাইটটা সেম হবে। এবার বলো, পানির হাইটের যে ডিফারেন্সটা, এই পানির হাইটের ডিফারেন্সটা যত বেশি হবে তত বেশি পানি ফ্লো করবে না? এই দুই পাত্রে পানির হাইটের ডিফারেন্সটা যত বেশি হবে তত বেশি পানি ফ্লো করবে না? তাহলে পানি ফ্লো করা এটা হচ্ছে ফলাফল। কিসের ফলাফল? কারণটা কি? কারণটা হচ্ছে এই দুই পাত্রের পানির হাইটের ডিফারেন্স, দ্যাট ইজ কারণ, দ্যাট ইজ কজ। তাহলে ফলাফলটা হিসাবে পানির প্রবাহ, আর কারণ এখানে কি? দুই পাত্রের পানির হাইটের ডিফারেন্সটা, এটা কারণ। হাইটের ডিফারেন্স না থাকলে পানির প্রবাহ হতো না। কি কথা কি বুঝতো? ঠিক তেমনি তড়িৎ প্রবাহটা এটা ফলাফল, কারণটা কি? বিভব পার্থক্য। তাহলে I সমানুপাতিক V। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। এবার দেখো এইখানে একটু আমরা উল্টা করে ফেলছি না? এইখানে কি মনে হয়? দেখো তো, পীড়ন সমানুপাতিক বিকৃতি নাকি বিকৃতি সমানুপাতিক পীড়ন, বলো তো দেখি। একটা তার, এই যে তার, এই তারকে ধরো, একটা তারকে তুমি ঝুলাইলা কোনো দৃঢ় অবলম্বন থেকে, একটা তারকে তুমি দৃঢ় অবলম্বন থেকে ঝুলাইছো। এই তারে এই যে তুমি বল দিলা, বল দিয়ে পীড়ন প্রযুক্ত করলা, F/A পীড়ন প্রযুক্ত করলা, ফলে বিকৃতি ঘটলো, তারটা লম্বা হয়ে গেল। তাহলে তুমি পীড়ন দিলা, F/A পীড়ন দিলা, ফলে বিকৃতি ঘটলো, তারটা লম্বা হয়ে গেল, তারের দৈর্ঘ্যটা বেড়ে গেল, তারের স্থিতিস্থাপক সীমার মধ্যে তারের দৈর্ঘ্যটা বেড়ে গেল, এই যে তারটা লম্বা হয়ে গেল বল দেওয়ার কারণে। তাহলে বিকৃতি ঘটলো, পীড়ন দিলা ফলে বিকৃতি ঘটলো। তাহলে বলো, পীড়ন এটা কারণ আর বিকৃতি এটা ফলাফল না? তাই না? পীড়ন দিলাম, বিকৃতি ঘটলো। যত বেশি পীড়ন দিব, প্যারা দিব, পীড়ন মানে প্যারা, যত বেশি টানবো তত বেশি বিকৃতি ঘটবে। তাহলে কারণ হচ্ছে পীড়ন, বিকৃতি হচ্ছে ফলাফল। তাহলে বিকৃতি সমানুপাতিক পীড়ন, যত বেশি পীড়ন দিব কারণ, তত ফলাফল হিসাবে কি ঘটবে? বিকৃতি। বুঝতে পারছো? এই যে একজন বলছে নো, হ্যাঁ, এই যে অনেকে এই জিনিসটা বোঝে, বুঝলা? এই জিনিসটা বোঝে আর কোনো হিসাব মিলাইতে পারে না। এই যে আমি যা বললাম মাথা নেড়ে নেড়ে বুঝে নেয়, এই যে বুঝলেই হবে না। দেখো, আমি তোমার অনেক সময় কনফিউজ করে ফেলবো, আমি অনেক সময় মিথ্যা কথা বলবো, তুমি সবসময় কিন্তু ভাইয়া বলতেছে তাই ঘাড় নাড়াবা না। তাহলে আমি এই যে কথাটা এখন যেটা বলছি মিথ্যা বলছি। এই যে যখনই আমি বললাম পীড়ন প্রযুক্ত করলাম, তুমি তখনই আমার থামাবা, ভাই থামেন, আপনি ভুল বলতেছেন। আপনি পীড়ন প্রযুক্ত করার কেউ না, তুমি পীড়ন প্রযুক্ত করার কেউ না। তুমি যেটা প্রযুক্ত করে দিতে পারি সেটা হচ্ছে চাপ। ঠিক আছে, তার যেটা প্রযুক্ত করে সেটা হচ্ছে পীড়ন। তাহলে তুমি পীড়ন প্রযুক্ত করার কেউ না। তাহলে যখন আমি বলতেছি পীড়ন প্রযুক্ত করলাম, ভুল কথা, আমি পীড়ন প্রযুক্ত করিনি। তাহলে আমি যেটা প্রযুক্ত করছি সেটা হচ্ছে চাপ। তাহলে এবার তুমি একটু সিকোয়েন্সটা দেখো, এই সিকোয়েন্সটা খুব ভালো করে বুঝতে হবে। এই সিকোয়েন্সটা বুঝলেই এই অধ্যায়ের বাদ বাকি জিনিস তুমি বুঝবা। সেটা হচ্ছে আমি যেটা প্রযুক্ত করলাম সেটা হচ্ছে চাপ, প্রেসার। ঠিক আছে, আমি যেটা প্রযুক্ত করলাম চাপ। তাহলে একক ক্ষেত্রফলে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল, একক ক্ষেত্রফলে আমার দেওয়া যে প্রযুক্ত বলটা সেটা হচ্ছে চাপ। চাপের কারণে, হ্যাঁ, চাপের কারণে বিকৃতি ঘটলো, পীড়নের কারণে বিকৃতি ঘটে নাই, চাপের কারণে বিকৃতি ঘটছে। ধরো বিকৃতি ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, বিকৃতি ঘটছে। তাহলে চাপের কারণে বিকৃতি ঘটছে। এবার বিকৃতির কারণে তার পীড়ন প্রযুক্ত করবে। তাহলে পীড়ন প্রযুক্ত করবে কে? তার নিজে। তাহলে তার এবার এই যে বিকৃতি প্রতিরোধকারী বল দিবে, এই যে একক ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। তাহলে বিকৃতি প্রতিরোধকারী যে বলটা দিবে, এটা বিকৃতি সৃষ্টিকারী বলের বিপরীতে বিকৃতি প্রতিরোধকারী যে বলটা দিবে সেটাই হচ্ছে পীড়ন। তাহলে তারের দেওয়া বলটা হচ্ছে পীড়ন F/A। বুঝলাম? তাহলে পীড়ন আর চাপের মান একই হলে জিনিস একই না। ঠিক আছে, মান একই হলে জিনিস একই না। তাহলে সিকোয়েন্সটা মাথায় রাখবা। প্রথমে দিলাম চাপ, ফলে বিকৃতি ঘটলো, তারপরে পীড়ন প্রযুক্ত হলো। তাহলে পীড়ন মানে তারটা প্রযুক্ত করলো, আমি প্রযুক্ত করি নাই। তাহলে তুমি এবার এই দুইটা জিনিস নিয়ে ভাবো, এই দুইটার সিকোয়েন্স নিয়ে ভাবো। এই যে পীড়ন আর বিকৃতি, এই দুইটার সিকোয়েন্স নিয়ে ভাবো। এই দুইটার সিকোয়েন্স নিয়ে ভেবে আমাকে বলো কোনটা আগে কোনটা পরে। এই দুইটার সিকোয়েন্স নিয়ে ভেবে আমাকে বলো। তাহলে বিকৃতি আগে, তার ফলাফল হিসাবে পীড়ন। তাহলে পীড়নটা ফলাফল, পীড়নটা কি? পীড়নটা হচ্ছে ফলাফল। আর বিকৃতিটা কি? বিকৃতিটা হচ্ছে কারণ। এবার দেখো তো হুক সাহেব ঠিক কথা বলছে কিনা, দেখি তো আমরা।
আগের পেজে গিয়ে একটু দেখে আসি তো। ফলাফল তাহলে পীড়ন সমানুপাতিক বিকৃতি হবে। দেখি হুক সাহেব কি বলছেন। হ্যাঁ, পীড়ন সমানুপাতিক বিকৃতি বলছেন, তাহলে ঠিকই আছে। কথা কি বুঝতে পারছেন? কি ক্লিয়ার? তাহলে রেজাল্ট হচ্ছে পীড়ন, হ্যাঁ, আর বিকৃতি হচ্ছে কজ, কারণ। ঠিক আছে, বিকৃতি কারণ, আর রেজাল্ট ফলাফল পীড়ন। কি ক্লিয়ার? এবার আসো আর একটা জিনিস আমরা দেখবো, হুকের সূত্র ভালো করে বুঝলাম। গ্রাফ, গ্রাফ, গ্রাফ সহজ, সবচেয়ে সহজ গ্রাফ। পীড়ন বিকৃতির গ্রাফ, ওয়াই অক্ষে নিব আমরা পীড়ন, আর এক্স অক্ষে নিব আমরা বিকৃতি। ওয়াই অক্ষে পীড়ন, এক্স অক্ষে বিকৃতি। স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা পীড়ন বিকৃতির গ্রাফ আঁকবো। তাহলে হুক সাহেবের সূত্র, পীড়ন বিকৃতির সমানুপাতিক একটা মূল বিন্দুগামী সরল রেখা, এই যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। যত বেশি বিকৃতি ঘটাবো তত পীড়ন বাড়বে। তাহলে গ্রাফটা হবে এরকম। এটা ম্যাথমেটিক্যালিও দেখানো যায়। এই যে পীড়ন, পীড়ন এটা সমান সমান ধ্রুবক, ধ্রুবক গুণ বিকৃতি, তাই তো? তাহলে পীড়নটা হচ্ছে কোন অক্ষে? ওয়াই অক্ষে। ধ্রুবকটা হচ্ছে এম, আর বিকৃতিটা কোন অক্ষে? এক্স অক্ষে। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, মূল বিন্দুগামী সরল রেখা, তাই পেয়েছি। ওকে ডান। তাহলে তোমরা এবার আমাকে একটা প্রশ্ন উত্তর দিবা, দেখি তোমরা কেমন বুঝলা। এই গ্রাফে এখানে বিকৃতি আর এখানে পীড়ন, এখানে বিকৃতি এখানে পীড়ন। এবার দুইটা রেখা, এই একটা রেখা আর এই একটা রেখা, দুইটা রেখা। তো এইটা হচ্ছে 1 নং তার, একটা 1 নং তার, এটা 2 নং তার। ধরো এটা কপারের তার, এটা মনে করো স্টিলের তার। গ্রাফ থেকে বলো কোন তারটি বেশি স্থিতিস্থাপক? স্থিতিস্থাপকতার ক্রমের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক, কে কম স্থিতিস্থাপক, বলো দেখি। একজন বলছে 1, হ্যাঁ 1 গ্রেটার দেন 2, 1 গ্রেটার দেন 2, হ্যাঁ হ্যাঁ, অনেকেই উত্তর দিছো, গুড, ভেরি গুড। ঠিক আছে, এরকম চট করে উত্তর দিবা, প্রশ্ন জিজ্ঞেস করার আগে উত্তর দিবা। প্রশ্ন মানে তোমাদের এমন ভাবে পড়াশোনা করতে হবে, এখন বোর্ডে আমি কি লিখতেছি, কি প্রশ্ন লিখতে পারি, এটা অ্যানালাইসিস করে ফেলবা। বুঝতে পারছো? মানে একটা জিনিস আমি মানে তোমাদের বলি, প্রশ্ন অ্যান্সার করা আর প্রশ্ন অ্যানালাইসিস করা, এই দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। যখন আমি বোর্ডে একটা প্রশ্ন ধরো লিখতেছি, তোমার অ্যানালাইসিস করে ফেলতে হবে ভাইয়া কি চাইতেছে, তাহলে তুমি অন্যদের থেকে একটু আগায় থাকবা। বুঝলা? তাহলে কি হচ্ছে, এই যে দুইটা তার, দুইটা আলাদা আলাদা উপাদান, এটার মধ্যে 1 নম্বরটা হচ্ছে বেশি স্থিতিস্থাপক। ঠিক আছে, একটা শর্টকাট কথা হচ্ছে, যত উপরের দিকে থাকবে তত বেশি স্থিতিস্থাপক, যত নিচের দিকে থাকবে তত কম স্থিতিস্থাপক। এটা হচ্ছে একটা শর্টকাট কথা। এবার যদি তুমি বুঝতে চাও, ওকে, তাও বোঝা যাবে, কোনো ব্যাপারটা না। যার কোণ বেশি, যার কোণ বেশি তার ঢাল বেশি, যার ঢাল বেশি তার ইয়ং গুণাঙ্ক বেশি, সে বেশি স্থিতিস্থাপক। তাও যদি না বোঝো, তাহলে একটা কাজ করবা। এই যে এটা হচ্ছে একেবারে কিছুই বোঝনি, ধরো কিছুই জানো না, কিছুই বোঝনি, তাহলে তুমি একটা কাজ করবা, হয় বিকৃতিটাকে কনস্ট্যান্ট রাখবা, নয়তো পীড়নটাকে কনস্ট্যান্ট রাখবা। বিকৃতিটাকে কনস্ট্যান্ট রাখবা, নয়তো পীড়নটাকে কনস্ট্যান্ট রাখবা, যে কোনো একটারে কনস্ট্যান্ট বানাই ফেলো। আসো আমরা বিকৃতিটারে কনস্ট্যান্ট বানাই ফেলি। দেখো এরকম একটা দাগ দিয়ে 2 নং তারের জন্য বিকৃতি যা, 1 নং তারের জন্য দেখো বিকৃতি কিন্তু তাই। এবার সেম বিকৃতি ঘটাইতে, ভালো করে বুঝবা, সেম বিকৃতি ঘটাইতে, একই পরিমাণ বিকৃতি ঘটাইতে, বিকৃতি একই পরিমাণ, 2 নং তারের পীড়ন এতটুকু আর 1 নং তারে পীড়ন এতটুকু, তাহলে বিকৃতি সেম, বিকৃতি দুইটা তারের জন্য সেম, 2 নং তারের পীড়ন এইটুকু, 1 নং তারের পীড়ন আরো বেশি। তাহলে যে যত বেশি পীড়ন প্রযুক্ত করবে সে তত বেশি স্থিতিস্থাপক, সে তত নিজের আকার আকৃতি ধরে রাখতে চায়, তার আকার আকৃতির পরিবর্তন করা কঠিন। তাহলে দুইটার মধ্যে পীড়নটা কার বেশি হয়ে যাচ্ছে, সেম বিকৃতির জন্য পীড়ন কার বেশি, 1 নং এর, সে বেশি স্থিতিস্থাপক। অথবা যার ইয়ং গুণাঙ্ক বেশি, ইয়ং গুণাঙ্ক মানে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইলাস্টিসিটি অফ মডুলাস, মডুলাস অফ ইলাস্টিসিটি, উল্টা বলে ফেলছি, মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটি কার বেশি, 1 নং এর বেশি। কেমনে? স্থিতিস্থাপক গুণাঙ্ক কি, স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটা কি, এটা পীড়ন বাই বিকৃতি না, পীড়ন বাই বিকৃতি। তাহলে সেম বিকৃতি, বিকৃতি সেম, পীড়ন কার বেশি, 1 নং এর, তাহলে যার পীড়ন বেশি তার ধ্রুবক বেশি, স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি। তাহলে এইভাবে 1 নংটা বেশি স্থিতিস্থাপক। বুঝতে পারছো? এগুলো এমসিকিউ তে আসলে আশা করি আমরা পারবো। তাহলে চেঞ্জ করলাম। এবার আসো আমরা এই অধ্যায়ে স্থিতিস্থাপক গুণাঙ্ক, বিকৃতি, পীড়নের
তিনটা ক্ষেত্র নিয়ে আলোচনা করব, মোট তিনটা ক্ষেত্র: দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক, আয়তন বিকৃতি, আয়তন পীড়ন, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক, ব্যবর্তন বিকৃতি, ব্যবর্তন পীড়ন, ব্যবর্তন স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই তিনটা আলোচনা, ঠিক আছে? এই প্রথম অংশে তিনটা আলোচনা। তো আজকে আমরা দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক এটা নিয়ে বেশি আলোচনা করব, কারণ এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আসলে এই টপিক থেকে আসবে, বাকি দুইটার থেকে এইটা বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? বোর্ড কোশ্চেন বলো, অ্যাডমিশন টেস্টে কোশ্চেন বলো, এই টপিক থেকেই বেশি আসে। তো অলরেডি না এই জিনিসগুলো আমরা পড়ে ফেলছি, এখন জাস্ট খালি আমরা একটু সূত্র লিখবো। তাহলে ধরো কোন একটা তার একটা দৃঢ় অবলম্বনে ঝুলানো হইলো, একটা তারকে, তাহলে একটা তারকে দৃঢ় অবলম্বনে এখান থেকে ঝুলানো হয়েছে, এই হচ্ছে তারটা দেখতে। এবার দৃঢ় অবলম্বনে ঝুলানোর পরে তারে ভার ঝুলানো হয়েছে, এটা স্বাভাবিক অবস্থায় ছিল, কোনো ভারটার এখনো ঝুলাইনি আমি, বলটল প্রযুক্ত করিনি। তার আদি দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এলটা এল। এবার তারে ভার ঝুলানো হলো, ভার ঝুলায় টানা হয়েছে। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে ভার ঝুলায় টানলে তারের দৈর্ঘ্য খুব সামান্য বেড়ে যাবে, কিন্তু আমি অনেক বলতে ভাই আপনি এত লম্বা করে দিচ্ছেন কেন, এত দৈর্ঘ্য বাড়াই ফেলতেছেন কেন? কারণ আমি জুম করে আঁকতেছি, ঠিক আছে? এই চিত্রগুলো জুম করে আঁকা, এই দৈর্ঘ্যটা বেড়ে গেল ছোট হাতের এল। বল প্রযুক্ত করার কারণে আমি বল প্রযুক্ত করলাম, তো আমি বলটা টেনে লম্বা করতে পারি, আবার ভারও ঝুলাই দিতে পারি। হ্যাঁ, টেনে লম্বা করতে পারি, আবার ভারও ঝুলাই দিতে পারি। তো এই প্রযুক্ত বলটা এফ, তাহলে পীড়নজনিত যে বলটা হবে সেটাও হবে এফ সেম, পীড়নজনিত যে বলটা সেটাও হবে এফ সেম। আর এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে এ। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক তিনটা সূত্র লিখতে চাই। অলরেডি এগুলো আমাদের লেখা আছে, তাহলে এগুলো নিয়ে আর আমি বেশি একই কথা দুইবার বলবো না, তাহলে সূত্রগুলা চট করে লিখে ফেলি। দৈর্ঘ্য বিকৃতি ছোট হাতের এল বাই বড় হাতের এল, কোনো একক নেই। দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন এফ ডিভাইডেড বাই এ। এই এফ কি ডিফর্মিং ফোর্স নাকি রিস্টোরিং ফোর্স? এফটা পীড়ন যখন বলবো তখন রিস্টোরিং ফোর্স, মান আসলে একই, মান একই কিন্তু আলাদা জিনিস। তাহলে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন। এইবার আসো, স্থিতিস্থাপক সীমার মধ্যে হুক সাহেব বলতেছেন পীড়ন আর বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাটাই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে সেই স্থিতিস্থাপক গুণাঙ্ককে দৈর্ঘ্যের ক্ষেত্রে বলা হয় ইয়ং গুণাঙ্ক, কারণ বিজ্ঞানী ইয়ং এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা আবিষ্কার করছিল, ইয়ং গুণাঙ্ক। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক, বিজ্ঞানী ইয়ং এর নাম অনুযায়ী ইয়ং গুণাঙ্ক ওয়াই দিয়ে লেখা হয়। তাহলে পীড়ন বাই বিকৃতি, তাহলে উপরে পীড়ন নিচে বিকৃতি, তাহলে ওয়াই ইকুয়াল টু পীড়ন হচ্ছে এফ বাই এ, বিকৃতি ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের কাঙ্ক্ষিত সূত্র। এই অধ্যায়ের 80% ম্যাথ সলভ করার সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? এবার যদি আমি তারে ভার ঝুলায় প্রসারিত করি, এই যে তারের এই অংশটা একটু আঁকলাম, নিচের দিকের এই অংশটা, ধরো তারে আমি ভার ঝুলালাম, ভার ঝুলায়ে তারপরে তারটাকে টেনে লম্বা করছি, যে ভার ঝুলাই দিছি, ধরো এম পরিমাণ ভার ঝুলাই দিছি। তাহলে প্রযুক্ত যে বলটা এফ, এই বলটা যা, এই বলটা যা, এই বলটা তো তাই একই বল এফ। তাহলে প্রযুক্ত এই এফ বলটা এফ ইকুয়াল টু এম জি, মান প্রযুক্ত বলের মানটা এফ ইকুয়াল টু এম জি বলতে পারি। এবার তারটা যদি বৃত্তাকার প্রস্থচ্ছেদের হয়, নরমালি তারটা তো বৃত্তাকার প্রস্থচ্ছেদেরই হবে, ঠিক আছে? একটা তারকে যে জুম করে যদি দেখাই, দেখো তো প্রস্থচ্ছেদটা কি বৃত্তাকার না? তাহলে বৃত্তাকার প্রস্থচ্ছেদের তার যদি হয়, তাহলে এ ইকুয়াল টু হবে পাই আর স্কয়ার। বৃত্তাকার প্রস্থচ্ছেদের হলে, বৃত্তাকার প্রস্থচ্ছেদ হবে, এর কোনো মানে একেবারে ধরা বাঁধা কোনো নিয়ম আছে কিনা? না। তোমার মনে করো যে বর্গাকার প্রস্থচ্ছেদের তারও দিয়ে দিতে পারে, কোনো ব্যাপার না। যদি বর্গাকার প্রস্থচ্ছেদের তার দেয় দিবে, কোনো সমস্যা নেই। বর্গাকার প্রস্থচ্ছেদের তার হলে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তখন পাই আর স্কয়ার হবে না, তখন শুধু আর স্কয়ার হবে। এরকম বর্গাকার প্রস্থচ্ছেদ থাকতে পারে, কোনো ব্যাপার না। এরকম ধরো বর্গাকার প্রস্থচ্ছেদ দিয়ে দিতে পারে, ধরো এটা একটা তার, এই যে বর্গাকার প্রস্থচ্ছেদ, তো এটা হইতেই পারে এরকম বর্গাকার প্রস্থচ্ছেদ। এটা যদি, তাহলে তার এরিয়া হবে এ ইকুয়াল টু আর স্কয়ার, মানে এ ইকুয়াল টু এ স্কয়ার। ধরো বাহু হচ্ছে এ স্কয়ার, যে বর্গাকার প্রস্থচ্ছেদ যদি দেয় তাহলে এটা হবে, কোনো ব্যাপার না। তাহলে তখন এই সূত্রটা কি হবে? নরমালি বৃত্তাকার প্রস্থচ্ছেদ তারই আমাদের দিবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাহলে তখন আমরা সূত্রটা কি লিখবো? ওয়াই ইকুয়াল টু এফ এর জায়গায় ধরো এম জি লিখবো বড় হাতের এল,
ডিভাইডেড বাই এর জায়গায় লিখবো পাই আর স্কয়ার ছোট হাতের এল। ঠিক আছে, পাই আর স্কয়ার ছোট হাতের এল। ছোট হাতের এলটা কিন্তু পরিবর্তন, মাথায় রাখবো, ছোট হাতের এল কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্যের পরিবর্তন না। তা আমি এটাকে বক্স করব না, কারণ এটা আমি আলাদা করে মুখস্থ রাখবো না, আমি এটাই মুখস্থ রাখবো যেখানে এ ইকুয়াল টু পাই আর স্কয়ার, এফ ইকুয়াল টু এমজি। বুঝলা? তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। আর হচ্ছে ব্যাসার্ধ, একজন লিখছো ডি স্কয়ার হবে, কোথায় ডি স্কয়ার হবে? এ আচ্ছা, বাহুর দৈর্ঘ্যটাকে যদি তুমি ডি বলো তাহলে ডি স্কয়ার, এ বললে এ স্কয়ার, আমি এ ধরছি, বাহুর দৈর্ঘ্যটাকে এ ধরছি, এই কারণে আমি বলছি এ স্কয়ার। ক্লাস পিডিএফ কোথায় পাবো ভাইয়া? ক্লাস পিডিএফ ফেসবুকের দেখবা এই যে ক্লাসটা আছে, এই ক্লাসের নিচে ক্লাস শেষ হলে পিডিএফটা পেয়ে যাবা। গত ক্লাসের পিডিএফটাও দেওয়া আছে, আজকেরটাও দেওয়া থাকে। আচ্ছা, আর ওয়েব অ্যাপেও আছে, সব জায়গায় আছে। ওকে, এবার আসো তাহলে আমরা মোটামুটি ম্যাথ করার জন্য রেডি। তাহলে দেখি আমরা একটা ম্যাথ করে ফেলি। তাহলে 1 নম্বর ম্যাথ তোলো। একটি 2 মিলিমিটার ব্যাসের তারে 20 কেজি ভার ঝুলালে তারটির দৈর্ঘ্য 0.25% বাড়ে। দৈর্ঘ্য 0.25% বাড়ে। তারটির ইয়ং গুণাঙ্ক কত? ওয়াই কত? একটা 2 মিলিমিটার ব্যাসের তারে 20 কেজি ভার ঝুলালে তারটির দৈর্ঘ্য 0.25% বাড়ে, তাহলে ইয়ং গুণাঙ্ক কত? খুবই সহজ ম্যাথ, জাস্ট নিয়ম রক্ষা। ইয়ং গুণাঙ্কের সূত্র y ইকুয়াল টু, চিত্র রাখা লাগবে না, বহুত চিত্র আঁকছো জীবনে, এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। তাহলে কত কেজি ভার ঝুলালে? 20 কেজি। তাহলে এফ ইকুয়াল টু এমজি, এফ ইকুয়াল টু এমজি, বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। এই লাইনটা না লিখলেও হবে। এবার দেখো এ ইকুয়াল টু 2 মিলিমিটার ব্যাসের, বোঝাই গেছে ব্যাস দেওয়া আছে, তার মানে তারটা হচ্ছে বৃত্তাকার প্রস্থচ্ছেদের তার, যার ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ আর, এটা হচ্ছে 1 মিলিমিটার। ঠিক আছে, এই যে অনেকে কি করো, একটা ম্যাথ করতে গিয়ে সাইডে একটা দাগ দিয়ে দেওয়া আছে, ওই দেওয়া আছে ভুলে যাও, ওইসব ওই 9-10 এর ফাইজলামি কিন্তু এখন আর করা যাবে না। এখন একটা ম্যাথ, এই যে ছোটখাটো ম্যাথ, এগুলা পড়ে এক লাইনে আনসার কিভাবে করা যায় সেই পন্থা খুঁজে বের করতে হবে। আমি এখানে প্রথম ম্যাথ বলে লিখতেছি, ধরো যে কয়েকটা ম্যাথ করার পরে এত কিছু কিন্তু লিখবো না, এই এ ইকুয়াল টু পাই আর স্কয়ার এটা লিখে কিন্তু আর দেখাবো না। তাহলে এবার মান বসায় দাও। দেখো ইয়ং গুণাঙ্ক চাইছে, ওকে, এম এর মান 20 কেজি, জি এর মান 9.8, আদি দৈর্ঘ্য দেওয়া নেই, ওকে লাগবে না। পায়ের মান তো জানি আমরা, পাই আর হচ্ছে 1 মিলিমিটার, তাহলে তাকে মিটার করলে 1 × 10⁻³ তার স্কয়ার। এবার উপরে বড় হাতের এল এর মান আমি জানি না, কিন্তু ছোট হাতের এল এর মানটা আমি জানি। ছোট হাতের এল এর মানটা আমাদের একটু কাহিনী করে বলা আছে। ছোট হাতের এল এর মানটা বলা আছে যে দৈর্ঘ্য 0.25% বাড়ে, তার মানে আদি দৈর্ঘ্য এল এর দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের এল হবে আদি দৈর্ঘ্য বড় হাতের এল এর 0.25%। তাহলে 0.25% অফ ক্যাপিটাল লেটার এল, তাহলে একে 100 দিয়ে ভাগ দাও, মনে মনে ভাগ দাও, তাহলে দুইটা জিরো সামনে পয়েন্টের পরে বেড়ে যাবে, তাহলে 0.0025 বড় হাতের এল। তাহলে এটা নিয়ে ছোট হাতের এল এর জায়গায় বসাও, 0.0025 ক্যাপিটাল লেটার এল। এই ক্যাপিটাল লেটার এল দুই পাশ থেকে কাটাকাটি করে এখান থেকে তুমি এবার ইয়ং গুণাঙ্কের মানটা পেয়ে যাবে। তাহলে 20 × 9.8 ডিভাইডেড বাই 3.1416 ইন্টু 1 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 তার স্কয়ার ইন্টু 0.0025। তাহলে ইয়ং গুণাঙ্ক হচ্ছে 2.49 ইন্টু 10⁻10। এত এককটা কি হবে? নিউটন পার মিটার স্কয়ার। কিভাবে দেখো, ছোট হাতের এল বড় হাতের এল, মিটার মিটার কাটাকাটি, তাহলে এফ হচ্ছে নিউটন আর এ হচ্ছে মিটার স্কয়ার, তাহলে নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে 2.49 মানে 5, হ্যাঁ 2.5ও বলা যায়, ইন্টু 10⁻10। কথা কি বুঝছো? এইবার আসো, এই ম্যাথটারই সবকিছু সেম আছে। তাহলে বলা হচ্ছে 25 কেজি ভার ঝুলালে, আমি বলছি না যে দৈর্ঘ্য 0.25% বাড়ে। আমি তোমাকে বললাম যে ভার ঝুলানোর পরে দৈর্ঘ্য 100.25% হবে, সবকিছু সেম।
তাহলে ইয়ং গুণাঙ্ক কত? করো এই ম্যাথটা করো। দৈর্ঘ্য 100.25% হবে, দৈর্ঘ্য 100.25% হবে, বলো। তাহলে ম্যাথটা করো। ম্যাথটা করবো আমরা। ম্যাথটা সেম আগের ম্যাথ, ম্যাথটা সেম আগের ম্যাথ, সেম। কারণ দৈর্ঘ্য 100.25% হওয়া মানে হবে, হবে দৈর্ঘ্য 100.25% হওয়া মানে 0.25% বৃদ্ধি হওয়া, বুঝলা? 0.25% বৃদ্ধি হওয়া। দৈর্ঘ্য 100.25% হবে মানে 0.25% বৃদ্ধি হবে। দেখো একটা উদাহরণ বলি, এই ব্যাপারগুলো বোঝার জন্য একটু উদাহরণ দিয়ে চিন্তা করবা, মনে থাকবে, মানে ফিল করতে পারবা। ধরো মনে করো যে কোনো একটা ক্ষেত বা ধরো একটা খামারে ফসল হয়েছে, তো আমি জিজ্ঞেস করলাম কি পরিমাণ ফসল হয়েছে, তো তুমি বললা যে ভাই গতবারের তুলনায় 10% কম হয়েছে। তাহলে গতবার যদি 100% হয় তাহলে এবার কতটুকু হয়েছে? এবার 90% হয়েছে। যে গতবার হয়েছিল কত? 100%, এবার কত? তুমি বললা যে ভাই এবার ফসল হয়েছে 90%, তার মানে গতবারের তুলনায় এবার কত পার্সেন্ট কম হয়েছে? 10% কম হয়েছে। তুমি বললা যে ভাই এবার ফসল 90%, গতবারের তুলনায় এবার ফসল 90%, তার মানে 10% কমে গেছে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম ভাই এবার ফসল কতটুকু হয়েছে, তুমি বললা যে ভাই গতবারের 110% হয়েছে, গতবারের 110%, তার মানে কি গতবার যা হয়েছিল এবার তার চেয়ে 10% বেশি হয়েছে। আমি তোমারে বললাম তারের দৈর্ঘ্য কত পার্সেন্ট হয়েছে, তুমি বললা যে ভাই তারের দৈর্ঘ্য 100.25% হয়েছে, তার মানে 100টারে বাদ দাও, এখানে যেমন 100 বাদ দিয়ে 10% বাড়ছে, এখানে 100 বাদ দাও, তাহলে 0.25% বাড়ছে। আর বৃদ্ধি কতটুকু ওটা নিয়ে আমার কাজ, বৃদ্ধি কতটুকু ওটা নিয়ে আমার কাজ। কথা কি বুঝলা? তাহলে তোমরা বলো তো একটা তারকে যদি আমি তার আদি দৈর্ঘ্যের সমান লম্বা করি, তাহলে বলো তো তার দৈর্ঘ্য কত পার্সেন্ট হবে? দেখি কেমন বুঝলা। একটা তারকে, একটা তারকে টেনে আমি তার দৈর্ঘ্যের সমান লম্বা করলাম, দৈর্ঘ্যের সমান লম্বা করলাম, তাহলে এখন তারটা কত পার্সেন্ট হয়েছে? ইয়েস, 200% হয়েছে। অর্থাৎ তারের দৈর্ঘ্য ছিল এইটা, আমি তারটাকে তার দৈর্ঘ্যের সমানই লম্বা করছি, যতটুকু দৈর্ঘ্য ছিল তার সমানই লম্বা করছি, তাহলে তারের দৈর্ঘ্য হয়ে গেছে দ্বিগুণ, আর দ্বিগুণ হয়ে যাওয়া মানে 200% হয়েছে। 200% হয়েছে, 100% বাড়ছে, তাই না? 200% হয়েছে, আর কত বাড়ছে? 100% বাড়ছে। তাহলে এগুলা ফিল করা যাবে, বোঝা যাবে, ক্লিয়ার? তাহলে আমরা আশা করি পারবো এগুলা, তাই না? তাহলে এই ম্যাথটা কিন্তু করবা। সাথে সাথে ধরো আমি এই ম্যাথটা এরকম বললাম যে দৈর্ঘ্য 1 এটার এই কথাটার অর্থ হচ্ছে এইটা যে দৈর্ঘ্য 1.0025 গুণ করা, দৈর্ঘ্য এত গুণ হবে, দৈর্ঘ্য এত গুণ হবে, এটার মিনিংও কিন্তু একই। দৈর্ঘ্য 1.0025 গুণ, দেখো এই যে ছোট হাতের এল, যে ছোট হাতের এল এটা হচ্ছে বড় হাতের এল এর 0.25%, তাই তো? তাহলে 0.0025 এল। তাহলে এখন দৈর্ঘ্য কত? এই যে দৈর্ঘ্য হবে বলছে, তাহলে দৈর্ঘ্য বর্তমান দৈর্ঘ্য, বর্তমান দৈর্ঘ্য ধরো এল ড্যাশ, তাহলে এল ড্যাশ হচ্ছে এল প্লাস ছোট হাতের এল, তাহলে এল প্লাস ছোট হাতের এল হচ্ছে 0. একেবারে ভেঙে দেখাচ্ছি, দেখো তার মানে কি 1.0025 এল, বুঝলা? ঠিক আছে? তাহলে এই সবগুলো কথার মিনিং কিন্তু একই, সবগুলো কথার মিনিং কিন্তু একই। অনেক সময় বলতে পারে দৈর্ঘ্য এত গুণ হবে, তাহলে দৈর্ঘ্য এত গুণ হওয়া মানে এই একটারে বাদ দিয়ে দিবা, পয়েন্টের সামনেরটারে বাদ দিয়ে দিবা। দেখো শর্টকাট বলে দিই, যে দৈর্ঘ্য এত গুণ হবে, তাহলে দৈর্ঘ্য এত গুণ হলেই পয়েন্টের সামনের একটারে ঢেকে ফেলবা, তার মানে দৈর্ঘ্য এত গুণ হবে, শেষ। ঠিক আছে? মানে সরি, দৈর্ঘ্য এত গুণ বাড়বে। ঠিক আছে? পয়েন্টের সামনে যে এক, ওটারে ঢেকে ফেলবা, ঢেকে ফেললে যা থাকবে দৈর্ঘ্য অত গুণ হবে, ঠিক আছে? অত গুণ বাড়বে, ঠিক আছে? দৈর্ঘ্য অত গুণ বাড়বে। তাহলে এবার নেক্সট দেখো, এই টপিকটা হচ্ছে টানা তারের ত্বরণ বা মন্দন প্রযুক্ত হলে আমরা কোন একটা তারে ভার ঝুলাবো, ভার ঝুলানোর পরে এই তারটাকে টেনে টেনে ত্বরণ দিয়ে টেনে উপরে নিয়ে যাব, অথবা ত্বরণ দিয়ে নিচে নামাবো। সহজ কথা, তারে একটা ভার ঝুলাইছি, ধরো এই যে এই তারে একটা ভার ঝুলাইছি, ধরো এই যে ভারটা আমি ঝুলাইছি, এই ভার ঝুলাইছি, এই যে একটা ভার, ধরো এই ভারটা ঝুলানো হয়েছে, ঝুলানোর পর এটার আমি
টেনে 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 ত্বরণ দিয়ে টেনে টেনে উপরে নিয়ে যাব, অথবা ত্বরণ দিয়ে টেনে টেনে নিচের দিকে নিয়ে যাব। মানে সহজ কথা, এটারে আমি এভাবে ধরে নিয়ে লিফটের মধ্যে ঢুকে যাব। ঠিক আছে, এটারে এইভাবে ধরে নিয়ে আমি লিফটের মধ্যে ঢুকে যাব। তাহলে এই ক্ষেত্রে তারের দৈর্ঘ্য বৃদ্ধির ব্যাপার স্যাপার সূত্র টুত্র ইয়ং গুণাঙ্কের সূত্র টুত্রের কি চেঞ্জ হবে? তাহলে আসো আমরা তিনটা ক্ষেত্র একটু দেখি, তিনটা। তাহলে প্রথমে 1 নম্বর হচ্ছে ত্বরণে ঊর্ধ্বগামী। ত্বরণে ঊর্ধ্বগামী তোমরা চতুর্থ অধ্যায়ে, আমি আশা করি তোমরা লিফট পড়ছো। ত্বরণে ঊর্ধ্বগামী তোমরা চতুর্থ অধ্যায়ে লিফট পড়ছো। লিফট, এই লিফটের হিসাব নিকাশটাই হচ্ছে এইটা। হ্যাঁ, ধরো কোন দৃঢ় অবলম্বনে একটা তার ঝুলানো হয়েছে, তারপরে এই তারের সাথে একটা বস্তু ঝুলানো হইল। তাহলে এই অবস্থায় নিচের দিকে ক্রিয়ারত বল হচ্ছে এই বস্তুর ভার, ওজন mg। তারে প্রযুক্ত টান বল, তারে প্রযুক্ত বল, টান বল এফ দিয়ে লিখো বা টি দিয়ে লিখো, যা দিয়ে লিখো, এফ, এটা mg এরই সমান। এই অবস্থায় একটু আগে আমরা এই কাজটাই তো করছি, দেখো তো, এই যে তারে প্রযুক্ত টান বল, এই যে এখানে যখন ভার ঝোলাইছিলাম, তাহলে তারে প্রযুক্ত টান বল এফ, এফ ইকুয়াল টু কত ছিল? mg, এই বস্তুর ভার, বস্তুর ওজন। তাহলে এই অবস্থায় তারের উপর প্রযুক্ত বল হচ্ছে এই বস্তুর ওজন, কিন্তু আমি এই অবস্থায় তো ধরে রাখি নাই, টেনে উপরে নিয়ে গেছি। স্থির অবস্থায় ধরে রাখি নাই, স্থির রাখলে এফ ইকুয়াল টু এমজি, এটা আমরা আগে দেখছি, এটাই আমরা এতক্ষণ আলোচনা করছি। এবার স্থির রাখি নাই, আমি এটারে টেনে নিয়ে উপরে উঠে যাচ্ছি, অর্থাৎ লিফটের মধ্যে আছে, ঘটনাটা লিফটের মধ্যে, এ ত্বরণ উপরের দিকে উঠতেছে। একটু কমন সেন্স দিয়ে ভাবো তো, যদি এ ত্বরণ উপরের দিকে ওঠে, তাহলে তারে প্রযুক্ত টান এবার আগের চেয়ে বেশি হবে না কম হবে? বলো তো আমার, তারে প্রযুক্ত টান আগের চেয়ে বেশি হবে না কম হবে? দেখো এটা ঝুলানো আছে এভাবে, এটার আমি টেনে উপরের দিকে নিয়ে যাব, এরকম ভাবে টেনে উপরের দিকে নিয়ে যাবো। এই দেখো, টেনে উপরের দিকে নিতে গিয়ে আমার এটা ছিঁড়ে পড়ে গেছে। তাহলে কেন ছিঁড়ে পড়ে গেল? কারণ টান বেশি প্রযুক্ত হয়েছে, ফলে এইটা ছিঁড়ে পড়ে গেছে, বুঝলা? ঠিক আছে, এই যে ছিঁড়ে পড়ে গেল, এটা দেখেই তো আমরা বুঝতে পারি, যে ফিল করতে পারি যে এরকম ভাবে টান দিব, টান দিলে এটা ছিঁড়ে পড়ে যাবে। তাহলে বেশি প্রযুক্ত হয়েছে বলেই তারটা ছিঁড়ে গেছে, এই বস্তুটা ছিঁড়ে পড়ে গেছে, তাহলে ওজনটা বেশি হবে, mg আর হবে না। তাহলে কি হবে? mg প্লাস ma, লিফটের মতো। ঠিক আছে, সেম লিফটের মতো, ঊর্ধ্বগামী লিফটের মতো। লিফটের জন্য আমরা সূত্র কি লিখি? mg প্লাস এ, ওইটাই হবে। তাহলে আমরা এটা একটু ম্যাথমেটিক্যালি হিসাব করে আনবো, দেখি তারের উপর প্রযুক্ত বল কত। খুবই সহজ জিনিস, নিউটন সাহেবের সূত্র। কোন একটা বস্তুর উপর ক্রিয়ারত বলগুলাকে তুমি অ্যানালাইসিস করবা, দেন বস্তু কোন দিকে যাচ্ছে? উপরের দিকে, তাহলে কে বড়? উপরেরটা বড়। নিউটন আমাদের বলছে, নিউটন সাহেব আমাদের বলছে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। সামেশন অফ এফ মানে বলের লব্ধি, উপরের দিকে এফ আর নিচের দিকে mg। তাহলে এফ মাইনাস mg সমান সমান ma। তাহলে অতএব এফ ইকুয়াল টু mg প্লাস a, এই যে সেই বিখ্যাত পুরনো সূত্র। তাহলে আমরা এই ক্ষেত্রে যদি ইয়ং গুণাঙ্কের সূত্রটা লিখি, তাহলে দেখো y ইকুয়াল টু এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল, মূল সূত্রটা মাথায় রাখবা। এবার তাহলে এই ক্ষেত্রে সূত্রটা কি দাঁড়াবে? y ইকুয়াল টু এফ এর জায়গায় হবে এম জি প্লাস এ বড় হাতের এল ডিভাইডেড বাই এ, এ ইকুয়াল টু পাই আর স্কয়ার হতে পারে, এ ছোট হাতের, অর্থাৎ এফ এর জায়গায় আগে mg ছিল, এবার mg না, mg প্লাস এ। তাহলে এই হবে হচ্ছে সূত্রটা। ক্লিয়ার? এবার আসো, এবার আসো 2 নম্বর। 2 নম্বরটা হচ্ছে এ ত্বরণে নিম্নগামী। ত্বরণে নিম্নগামী, ত্বরণের নিচের দিকে নিব। তাহলে ত্বরণের নিচের দিকে নিলে কি হবে দেখি। তারে ভার ঝোলানো হলো, ভার ঝোলানো হলো, তাহলে নিচের দিকে ক্রিয়ারত বল mg, উপরের দিকে f। বলো, নিচের দিকে নামা হচ্ছে, তাহলে অনেকে লিখে ফেলছে mg মাইনাস a। বুঝে গেছো না তোমরা? দেখো তোমাদের এই দেখো কম বুঝাইলে হয়, তোমরা অনেক পারো। তাহলে নিচের দিকে নামাইলে mg মাইনাস a হবে। দেখো অনেক সময় ধরো তুমি একটা ভারী ব্যাগ এভাবে ধরে আসো, ধরো বাজার করে নিয়ে আসছো, তোমার আম্মা তোমাকে সকালবেলা বাজারে পাঠাইছে, তো অনেক কিছু বাজার করছো, বাজারের থলিটা এভাবে ধরে নিয়ে আসছো। এবার মনে করো এত বাজার করছো, এত ভারী হয়ে গেছে ব্যাগটা, এভাবে তুমি ধরে রাখছো, মনে হচ্ছে আংটাটা ছিঁড়ে পড়ে যাবে যাবে এরকম ভাব। তুমি সাথে সাথে
এটাকে টান দিয়ে এভাবে উপরে তোলো, এভাবে উপরে তোলো, নাকি সাথে সাথে নিচের দিকে নামাও? তুমি আমার বলো তো। নিচের দিকে নামাও, কারণ নিচের দিকে নামাইলে ছিঁড়ে যাওয়ার প্রবণতাটা কম হবে। কিন্তু যদি এভাবে ধরে টান দিয়ে উপরের দিকে তোলো, তাহলে ওই আংটায় আরো বেশি টান প্রযুক্ত হবে, টান ধরে রাখতে পারবে না, ছিঁড়ে পড়ে যাবে। কিন্তু যখন তুমি বাঁচাইতে চাও, মানে যেন ছিঁড়ে না পড়ে যায়, তাহলে তাড়াতাড়ি নিচের দিকে নামাবা, তাহলে টান কম প্রযুক্ত হবে। তো ওইটাই হচ্ছে কাহিনী। দেখো, কমন সেন্স দিয়ে আমরা বলে দিতে পারি। তাহলে নিচের দিকে নামাইলে টান প্রযুক্ত হবে কম, তাহলে এমজি হবে না, এমজি থেকে কিছু কম, এমজি মাইনাস এম। তাহলে এটা নিচের দিকে নামতেছে কত ত্বরণ নিয়ে? এ ত্বরণ নিয়ে। তাহলে নিউটন সাহেবের সূত্র কাটাবো। নিউটন সাহেব আমাদের বলছেন সামেশন অফ এফ ইকুয়াল টু এম, সামেশন অফ এফ ইকুয়াল টু এম। তাহলে নিচের দিকে এমজি, উপরের দিকে এফ, তাহলে কে বড়? নিচের দিকে এমজিটা বড়, তাহলে এমজি মাইনাস এফ ইকুয়াল টু এম। তাহলে এবার অতএব এফ ইকুয়াল টু হবে এম জি মাইনাস এ। তাহলে চট করে এই সূত্রটা আমরা একটু লিখে ফেলি। তাহলে মূল সূত্র y ইকুয়াল টু এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা হবে এম জি মাইনাস এ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। তাহলে এই হবে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্রটা। ওকে, এইবার শোনো, তুমি সুন্দর করে কষ্ট করে পড়ে গেলা হচ্ছে ত্বরণে ওঠা ত্বরণে নামা। আচ্ছা, আমি যদি বলি সমবেগে ওঠা সমবেগে নামা, ত্বরণে ওঠা ত্বরণে নামা না, সমবেগে ওঠা সমবেগে নামা, বলো। ত্বরণে ওঠা ত্বরণে নামা তো পড়ে গেলা, কিন্তু পরীক্ষা আসলো সমবেগে ওঠা সমবেগে নামা। তাহলে কি হবে? তাহলে আগেরটা এমজি হবে, আগেরটা এমজি হবে। তাহলে তখন ত্বরণ হবে জিরো। তোমার যদি মনে হয় না ভাই আমি এই সূত্র খাটাবো, আচ্ছা এই সূত্রই খাটাও, ত্বরণের মান যে সূত্র খাটাবা খাটাও, ত্বরণের মান লিখে দিবা জিরো। এই যে এখানে এর মান জিরো বসাই দিবা, এর মান জিরো বসাই দিলে দেখো আগের সূত্র, এর মান জিরো বসাই দাও, দেখো আগের সূত্র। তুমি যেটাতেই যাও না কেন, উপরে উঠতেছে নিচে নামতেছে, যে সূত্র লিখো না কেন এর মানটা জিরো বসাও, জিরো বসালে দেখো এফ ইকুয়াল টু এমজি চলে আসতেছে, তাই না? এবার তুমি আচ্ছা ঠিক আছে, তুমি এটাও জানলা, ত্বরণে ওঠা ত্বরণে নামা তুমি বুঝলা, সমবেগে ওঠা সমবেগে নামা তুমি বুঝলা, স্থির থাকলেও বুঝলা। এবার মনে করো পরীক্ষা আসছে মন্দনে নামা মন্দনে ওঠা, মন্দনে উপরে উঠানো হচ্ছে, মন্দনে নিচে নামানো হচ্ছে, মন্দনে, ত্বরণে না। এইবার তাহলে কি হবে? মন খারাপ করার কিছু নাই। এইবার তাহলে কি হবে? এই সূত্রই খাটাবা, এই সূত্রই খাটাবা। এইগুলা কিসের জন্য? ত্বরণের জন্য। কিন্তু পরীক্ষা আসছে কি? মন্দন। ওকে, এর মানটা মাইনাস বসাই দিবা। ধরো বলছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন, ওকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন, এর জায়গায় -2 বসাবা, এর জায়গায় -2 বসাই দিবা, শেষ। তাহলে জাস্ট মাইনাস বসাই দিবা। অথবা একটা কাজ করতে পারো, যদি বলে মন্দন, তাহলে মন্দনে যদি উপরে উঠানো হয়, মন্দনে যদি উপরে উঠানো হয় তাহলে সূত্র চলে আসবে এইটা। আর মন্দনে যদি নিচে নামানো হয় তাহলে সূত্র চলে আসবে এইটা। কথা কি বুঝছো? বসাও, তুমি বসাও, এর মান মাইনাস বসাও, দেখো মাইনাস বসালে ওই সূত্র, এর মান মাইনাস বসাও, মাইনাসে মাইনাসে প্লাস, তখন আবার চলে আসবে এই সূত্র, উল্টা হয়ে যাবে আর কি। তো এত কিছু বোঝার দরকার নেই। তুমি শোনো, এবার আমি চালাকি শিখাই দিচ্ছি, কারণ পরীক্ষার হলে এত কিছু চিন্তা তোমার মাথায় আসবে না। তাহলে চালাকিটা হচ্ছে তুমি ত্বরণেই মাথায় রাখবা। ঊর্ধ্বগামী হলে তুমি দেখো, ত্বরণ মন্দন কিছু মাথায় রাখতে হবে না, কিচ্ছু মাথায় রাখতে হবে না, ভুলে যাও, ভুলে যাও। ত্বরণ মন্দন কিচ্ছু মাথায় রাখতে হবে না, তুমি খালি মাথায় রাখবা ঊর্ধ্বগামী না নিম্নগামী। যদি ঊর্ধ্বগামী হয় প্লাস এ, নিম্নগামী হয় মাইনাস এ, লিখবা। এরপরে দেখবা ত্বরণ নাকি মন্দন, ত্বরণ নাকি মন্দন। তাহলে তুমি ঊর্ধ্বগামী হলে এই সূত্রটা লিখবা, প্লাস এ জি প্লাস এ, ঊর্ধ্বগামী হলে জি প্লাস এ, নিম্নগামী হলে জি মাইনাস এ লিখবা। এবার যদি বলে ত্বরণ, যদি বলে ত্বরণ, তাহলে এ প্লাস মান বসাবা, প্লাস মান বসাবা। এবার যদি বলে মন্দন, যদি বলে মন্দন, তাহলে এ মাইনাস মান বসাবা। বুঝলা? শেষ কথা, শেষ। তাহলে তোমার ত্বরণ মন্দন কিচ্ছু বোঝার দরকার নেই, তুমি বুঝবা ঊর্ধ্বগামী না নিম্নগামী। ঊর্ধ্বগামী হলে প্লাসে জি প্লাসে, নিম্নগামী হলে জি মাইনাসে। এবার ত্বরণ হলে আমি এর মানটা প্লাস বসাই দিব, মন্দন হলে এর মানটা মাইনাস বসাই দিব, মানে কিচ্ছু বোঝা লাগবে না। ঠিক আছে? ভাইয়া আরেকবার বলেন। আরেকবার বলছি তো, ঠিক আছে, আরেকবার তো বললাম যে যদি আমরা এটা ত্বরণের জন্য শিখলাম, তো ত্বরণ হলে এর মানটা প্লাস, এর মানটা প্লাস বসাই দিবা, আর মন্দন হলে এর মানটা মাইনাস বসাই দিবা। ধরো বলছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ঊর্ধ্বগামী, ওকে ত্বরণে ঊর্ধ্বগামী, তাহলে ঊর্ধ্বগামী বলে প্লাস এ সূত্রটা লিখবো, তারপরে এর মান বসাবো +2। যদি বলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিম্নগামী, ওকে
তাহলে জি মাইনাসে লিখবো, লিখে ত্বরণে বলছে ওকে, তাহলে এর মান 2 বসাই দিব, +2 বসাই দিব। এবার যদি মন্দনে বলে, যদি মন্দনে ঊর্ধ্বগামী মন্দনে নিম্নগামী বলে, সূত্র আমি লিখবো, লিখে এর মানটা মাইনাস বসাই দিব, শেষ। সব পানি পানি হয়ে যাবে। হ্যাঁ, এমডি শাইন বলছে সব পানি পানি। হ্যাঁ আসলেই তো, সব তো পানি পানি। তাহলে আসো দেখি এবার একটা ম্যাথ করি, দেখি কেমন পানি পানি। তাহলে 2 নম্বর লিখো, 2 মিলিমিটার ব্যাসের একটি তারে 20 কেজি ভার ঝুলিয়ে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে উপরে টেনে তোলা হলে দৈর্ঘ্য 0.20% বাড়ে, তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক কত? কর, তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক কত? কর। তোমরা তোমাদের একটা কথা একটু বলি, তোমরা হচ্ছে ফেসবুকে যে আমাদের যে এএসজি যে গ্রুপটা আছে, এই গ্রুপে এই যে সফলতার গল্পগুলো একটু শুনো, ঠিক আছে? এই যে অনেকজন এসে ঘন্টার পর ঘন্টা যে কথাগুলা বলছে, তোমাদের এই যে বড় ভাইরা যারা বিভিন্ন জায়গায় চান্স পাইলো, এই কথাগুলো একটু শুনো। আমি না মানে আমি নিজেই এখন মানে এই গল্পগুলা শোনার পরে আমি নিজেই লাইফে আসলে অনেক কিছু শিখছি বা অনেক কিছু শিখতেছি। বিশেষ করে কালকে বা বুয়েটে চান্স পাওয়ার পরে যে লাইভ গুলা হয়েছে, এগুলো শুনে আমার মনে হয়েছে যে এরকম স্টুডেন্ট হয়, আসলে এরকম স্টুডেন্ট থাকে। তো এই অনলাইন না হলে আমি এটা জানতে পারতাম না, এটা বুঝতে পারতাম না যে এত কঠিন অবস্থা থেকে, এত কঠিন সিচুয়েশন থেকে কামব্যাক করে যে ফিরে আসা যায়, এটা অবিশ্বাস্য। তোমরা প্লিজ এইটুকু একটু শুনো, তোমাদের লাইফ চেঞ্জ করে দিবে। তোমরা কয়েকটা স্টুডেন্টের একটু লাইফের স্ট্রাগলের গল্পটা একটু শুনো, তারা কোন অবস্থা থেকে কোন জায়গা থেকে ফিরে আসতেছে, মানে চিন্তা করা যায় না। আজকে হয়তো আমার যেটা মনে হয় অনলাইন এডুকেশনের এইটাই হচ্ছে একটা সফলতা, যে আমরা এই স্টুডেন্ট গুলার কাছে পৌঁছাইতে পারতেছি, ঠিক আছে? যে এই স্টুডেন্ট গুলার এই সফলতার পিছনে একটু হইলেও আমাদের কন্ট্রিবিউশন আছে, এটা ভেবে না অনেক শান্তি লাগে। এটা তুমি কোটি টাকা দিয়ে তুমি মানে এর ব্যালেন্স তুমি করতে পারবা না। এই যে প্রশান্তিটা, মানসিক প্রশান্তিটা, তোমরা একটু শুনো, লাইফে অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে? দেখো তাহলে কি বলছে, আমি কি দেখবো, আমি তোমাকে একটু আগে কি বলছি, আমি কি দেখবো, ঊর্ধ্বগামী না নিম্নগামী? এই যে উপরে টেনে তোলা হলো, দ্যাট মিনস ঊর্ধ্বগামী। তা আমি ঊর্ধ্বগামীটাই দেখবো, আমি আর কিছু দেখবো না। তাহলে y ইকুয়াল টু m, ঊর্ধ্বগামী g প্লাস a বড় হাতের l ডিভাইডেড বাই a ছোট হাতের l। এবার আসো, আমাদের m এর মান বলছে কয় কেজি ভার ঝুলিয়ে? 20 কেজি। আগের ম্যাথটার মতোই g এর মান 9.8। এইবার আসো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইবার আমি দেখবো ত্বরণে নাকি মন্দনে। মন্দনে, হ্যাঁ। তাহলে আমি কি বললাম, মন্দন, এর মানটা মাইনাস বসাবো, দ্যাট ইজ -2। নিচে a ইকুয়াল টু পাই আর স্কয়ার, ওই আগের মতোই 2 মিলিমিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 1 মিলিমিটার, তাহলে 1 ইন্টু 10⁻³ তার স্কয়ার। এবার বড় হাতের এল, এই যে বড় হাতের এল আর ছোট হাতের এল হচ্ছে কত হবে? ছোট হাতের এল কত হবে? 0.0020 বড় হাতের এল, এই যে একটু আগে লিখছিলাম কিন্তু। তাহলে 0.0020 বড় হাতের এল, এই বড় হাতের এল এল কাটাকাটি করে দাও, দিলে এখান থেকে ইয়ং গুণাঙ্কের মান চলে আসবে। তোমাদেরটা দেখে আমি বসাই দিই নাকি? এই তোমাদের এক একজনের উত্তর এক এক রকম আসলো কেন? ও আচ্ছা, একজনের আসছে 1.99 ইন্টু 10⁻10, তোমার মনে হয় একটু ভুল আসছে, অন্য সবার সাথে তো তোমার ম্যাচ করলো না। তাহলে সবাই যেটা লিখছে আমি সেটা লিখলাম, তোমাদের বিশ্বাস করলাম কিন্তু, ঠিক আছে? বিশ্বাস ভেঙে দিও না। 10⁻10 এত নিউটন পার মিটার স্কয়ার, এই হচ্ছে তারের ইয়ং গুণাঙ্ক। কি কথা কি বুঝছো? এটাই হচ্ছে তারের ইয়ং গুণাঙ্ক। এইবার দেখি কে আগে বলতে পারে, বলো তো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমি তারটাকে নিয়ে একটা লিফটে উঠে গেছি, এই তারটাকে নিয়েই এই ভার ঝোলানো অবস্থায় এটাকে নিয়ে আমি একটা লিফটে উঠে গেছি। সেই লিফটটা
এই লিফটটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ঊর্ধ্বগামী, এটা ত্বরণে ঊর্ধ্বগামী। এবার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ঊর্ধ্বগামী। তাহলে বলো এবার ইয়ং গুণাঙ্ক বাড়বে নাকি কমবে? বলো বলো, ইয়ং গুণাঙ্ক বাড়বে নাকি কমবে? ইয়ং গুণাঙ্কটা বাড়বে নাকি কমবে? ওই তারটাকে নিয়ে আমি উঠে গেছি। ইয়ং গুণাঙ্ক বাড়বে নাকি কমবে? হয়নি হয়নি, এখনো কেউ ঠিকঠাক বলতে পারেনি। ওই তারটাকে নিয়ে আমি উঠে গেছি। হ্যাঁ, এই যে একজন বলছে সেম থাকবে, একজন বলছে সেম থাকবে। এই যে মাত্র দেখলাম, নামটা পড়তে পারলাম না, তার আগে চলে গেছে কমেন্ট। সেম থাকবে, ইয়ং গুণাঙ্ক সেম থাকবে, বুঝলা? এই ইয়ং গুণাঙ্কটা তো উপাদানের বৈশিষ্ট্য, ইয়ং গুণাঙ্কটা সেম থাকবে। এখন তোমার মনে হতে পারে কি ব্যাপার ভাই, মন্দনে যখন ঊর্ধ্বগামী হলো তখন ইয়ং গুণাঙ্ক আমরা এটা হিসাব করলাম, এবার ওই তারটাকে, ওই একই তারটাকে ভার ঝোলানো অবস্থায় ওইটাকে নিয়ে এবার আমি আরেকটা লিফটে উঠে গেছি, যে লিফটটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ঊর্ধ্বগামী। তাহলে এবার ইয়ং গুণাঙ্ক চেঞ্জ হবে না? এখানে প্লাস হবে, এখানে এই যে +2 হবে, তাহলে তো ইয়ং গুণাঙ্ক চেঞ্জ হবে না? ভাইয়া চেঞ্জ হবে না। ইয়ং গুণাঙ্ক, তারের ইয়ং গুণাঙ্ক এটাই থাকবে। তাহলে চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে তারের দৈর্ঘ্যের বৃদ্ধি। এই যে 0.220% হয়েছিল না আগে, এবার 0.20% হবে না, এবার 0.20% হবে না, এইটা চেঞ্জ হবে। বুঝতে পারছো? তাহলে করো তো দেখি, ম্যাথটা করো তো। দেখো আমি লিখে দিই, তোমরা করো নাও, এবার করো। তারের দৈর্ঘ্যের পরিবর্তনটা পরিবর্তিত হবে, এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা, এইটা পরিবর্তিত হবে। তাহলে ভার ঝুলানো অবস্থায় তারটিকে নিয়ে, ভার ঝুলানো অবস্থায়, শুধু ম্যাথ করে গেলে হবে না, ফিল করতে হবে। ভার ঝুলানো অবস্থায় তারটিকে নিয়ে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ঊর্ধ্বগামী লিফটে উঠলে, ত্বরণে ঊর্ধ্বগামী লিফটে ইয়ং গুণাঙ্ক সেম থাকবে, লিফটে ইয়ং গুণাঙ্ক সেম থাকবে। লিফটে তারের কত শতাংশ প্রসারণ হবে, কত শতাংশ প্রসারণ হবে, এইটা চেঞ্জ হবে। কত শতাংশ প্রসারণ ঘটবে, প্রসারণ ঘটবে, এইটা চেঞ্জ হবে। বুঝতে পারছো? তাহলে আসো দেখি কত শতাংশ প্রসারণ হবে, এইটা আমাদের বের করতে হবে। অর্থাৎ ছোট হাতের এল আর বড় হাতের এল, এইটা আমাদের বের করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, বেশি এক্সাইটেড হলে যা হয় আর কি। হ্যাঁ, y ইকুয়াল টু এবার বলছে কি ত্বরণে, এই যে উপরে না নিচে, ঊর্ধ্বগামী এবং ত্বরণে। তাহলে m g প্লাস a বড় হাতের l ডিভাইডেড বাই a ছোট হাতের l। তাহলে ইয়ং গুণাঙ্কের মান এই যে এখান থেকে নিয়ে বসাও, 2.48 ইন্টু 10 টু দি পাওয়ার 10, যেটা আগে আমরা বের করছি। ইয়ং গুণাঙ্ক এটা সেম থাকবে, m এর মান 20 কেজি, g এর মান 9.8, ঊর্ধ্বগামী বলে প্লাস লিখছি, এবার ত্বরণ বলে এর মানটা +2, আর a হচ্ছে এই যে পাই 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত যেন 1 মিলিমিটার। হ্যাঁ, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 স্কয়ার। এটা ছোট হাতের এল, এটা বড় হাতের এল। তাহলে এইখান থেকে আমি এই যে ছোট হাতের এল সমান সমান কত বড় হাতের এল পাবো, সেটাই আমাদের দেখতে হবে। তাহলে 29.8 প্লাস 2 ডিভাইডেড বাই 2.48 এক্সপোনেনশিয়াল ফাংশন 10 ডিভাইডেড বাই 3.1416 ডিভাইডেড বাই 1 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 স্কয়ার। তাহলে এটাকে নরমাল মোডে নিয়ে নিই একটু, 0.003029 বড় হাতের এল। বুঝতে পারছো? ঠিক আছে, এটাকে তাহলে গুণ দিয়ে 100 দিয়ে, তাহলে শতাংশ পেয়ে যাব। তাহলে অতএব ছোট হাতের এল তারের দৈর্ঘ্য বৃদ্ধি হবে 0.3029% অফ বড় হাতের এল। যে কত শতাংশ দৈর্ঘ্য বৃদ্ধি হবে, তাহলে ছোট হাতের এল হবে বড় হাতের এল এর এত শতাংশ। এই যে এটাকে 100 দিয়ে গুণ করছি, 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজে চলে আসবে। বুঝতে পারছো?
0.3%, হ্যাঁ 0.3029%। ওকে, ডান, ক্লিয়ার? তাহলে আসো দেখি আরেকটা ছোট্ট একটা ম্যাথ করি। এই ম্যাথটা করবো, তারপর তোমাদের একটা হোমওয়ার্ক দিলেই ছুটি। ম্যাথটা দেখো কি বলছে, এটা 3 নম্বর দাও। 0.3 মিটার 0.3 মিটার দৈর্ঘ্যের একটি তারে 10 কেজি ভার ঝুলিয়ে অনুভূমিক তলে সর্বোচ্চ কত বেগে ঘোরানো যাবে? সর্বোচ্চ কত বেগে এবং সর্বোচ্চ কত কৌণিক বেগে, দুটোই বের করবা। কৌণিক বেগে ঘোরানো যাবে। দুইটা তথ্য আমাদের দেওয়া আছে। বলা আছে তারের অসহ পীড়ন 4.8 ইন্টু 10⁷ এত নিউটন পার মিটার স্কয়ার, তারের অসহ পীড়ন। আর ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10⁻⁻6 মিটার স্কয়ার। এটা আমাদের দেওয়া আছে। তাহলে নাও এবার করো তো দেখি কি বলছে। 0.3 মিটার দৈর্ঘ্যের একটা তার, সেই তারে 10 কেজি ভার ঝোলানো হয়েছে। ভার ঝোলানোর পরে অনুভূমিক তলে এভাবে ঘোরানো হচ্ছে, এই যে এভাবে ধরে ঘোরানো হচ্ছে, ঠিক আছে, এভাবে ধরে ঘোরানো হচ্ছে। তো অনুভূমিক তলে সর্বোচ্চ কত বেগে ঘোরানো যাবে? ধরো এই যে এইটারে ধরে আমি এভাবে ঘোরাচ্ছি, তো এইভাবে ঘুরাইতে থাকলে আমি যদি বেগ বাড়াইতে থাকি একসময় ছিঁড়ে পড়ে যাবে না? এই যে 10 কেজি ভার, ধরো এই যে এটা হচ্ছে 10 কেজি, এই 10 কেজি ভার আমি ঝুলাইছি, ঝুলানোর পরে এইভাবে ঘুরাচ্ছি, তো ঘুরাইতে থাকলে স্পিড বাড়াইতে থাকলে একসময় এটা ছিঁড়ে চলে যাবে না? তো বলছে সর্বোচ্চ কত বেগে ঘোরানো যাবে, সেটা আমাদের বের করছে, যেন না ছিঁড়ে যায়, সেটা আমাদের হিসাব করতে বলছে। তো দেখো এখানে নতুন একটা টার্মের সাথে আমরা পরিচিত হয়েছি, সেটা হচ্ছে অসহ পীড়ন। পীড়নের যে লিমিট পর্যন্ত প্রযুক্ত হলে তারটা ছিঁড়ে বা ভেঙে যাবে না, সেটাই হচ্ছে অসহ পীড়ন। মানে এর চেয়ে বেশি পীড়ন, একটু বেশি, সামান্য একটু বেশি পীড়ন প্রযুক্ত করলে ছিঁড়ে যাবে। অর্থাৎ যে সীমা অতিক্রম করে পীড়ন প্রযুক্ত করলে তার ছিঁড়ে যায় বা বস্তু ভেঙে যায়, সেই পীড়নকে বলা হয় অসহ পীড়ন। তাহলে সর্বোচ্চ যে পীড়নটা তার নির্বিঘ্নে সহ্য করতে পারে, সেটাই হচ্ছে অসহ পীড়ন। যে এই পর্যন্ত সে সহ্য করতে পারে, এর বাইরে আর সহ্য করতে পারবে না, এর বাইরে ছিঁড়ে পড়ে যাবে। তাহলে কি করা হয়েছে, এরকম মনে করো, ধরো যে এই যে আঙুলে বেঁধে তুমি ঘুরাচ্ছ, ধরো এভাবে আঙুলে বেঁধে তুমি ঘুরাচ্ছ, এরকম একটা বস্তুকে দড়ি দিয়ে বাঁধছ, এভাবে বেঁধে এভাবে ঘুরাচ্ছ, এই যে এইভাবে অনুভূমিক তলে ঘুরাচ্ছ। তাহলে বলা হচ্ছে সর্বোচ্চ কত বেগে ঘোরানো যাবে, ভি ম্যাক্স বের করতে বলছে, সর্বোচ্চ বেগটা বের করতে বলছে, যে সর্বোচ্চ কত বেগে ঘোরানো যাবে। দেখো তো তোমাদের মনে পড়ে কিনা, দড়িতে প্রযুক্ত টান বল এফ বলো বা টি বলো, যেটাই বলো না কেন, সেটাই হচ্ছে কেন্দ্রমুখী বল। ঘোরানোর জন্য যে কেন্দ্রমুখী বল দরকার হয়, এফসি, মনে পড়ে? চতুর্থ অধ্যায় মনে পড়ে? তাহলে এই ক্ষেত্রে বলো এফ সমান সমান এই যে দড়িতে প্রযুক্ত টান বল কেন্দ্রমুখী বলের সমান। মানে কোন বস্তু বৃত্তাকার পথে ঘুরাইতে গেলে কেন্দ্রমুখী বলের দরকার হয়, এই কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে? যোগান দিবে দড়ির টান। তাহলে দড়িতে প্রযুক্ত টান বল এফ, এটা হবে এম ভি স্কয়ার বাই আর। মনে পড়ে? অনুভূমিক তলে সূত্র ছিল এটা। আর কি? আর হচ্ছে এই যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে আর। এই আর মানে বৃত্তপথের ব্যাসার্ধ এবং তারের দৈর্ঘ্য। ভালো করে খেয়াল করবা, বৃত্তপথের ব্যাসার্ধ মানে তারের দৈর্ঘ্য, যে তারে ঘোরাচ্ছ সেই তারের দৈর্ঘ্য। বৃত্তপথের ব্যাসার্ধ এই যেটা আর, এটা সমান সমান তারের দৈর্ঘ্য, দ্যাট ইজ ক্যাপিটাল লেটার এল। তারের দৈর্ঘ্য দ্যাট ইজ ক্যাপিটাল লেটার এল, বুঝো? এবং সেই মানটা কত দেওয়া আছে? 0.3 মিটার। 0.3 মিটার। কি ক্লিয়ার? হ্যাঁ, অপার করাইছিল না? হ্যাঁ। তাহলে তারের দৈর্ঘ্য 0.3 মিটার। তাহলে বড় হাতের এল আর এই যে বৃত্তপথের ব্যাসার্ধ, এই যে তারের দৈর্ঘ্যটাই বৃত্তপথের ব্যাসার্ধ, সেটা দেওয়া আছে। তাহলে এবার একটু আসো, দেখো বোঝো, এটা হচ্ছে প্রযুক্ত বল। তুমি ভালো করে ফিল করো, দেখো এই যে তারটা, এই তারটা ধরো সর্বোচ্চ 12 নিউটন টান সহ্য করতে পারে,
তো যে ভর ঝুলাইছো সেই ভরের একটা মান ফিক্সড, আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর এর মান ফিক্সড, আর এর মান তুমি বাড়াইতে বা কমাইতে পারবে না, ভরের মান বাড়াইতে বা কমাইতে পারবে না, কিন্তু বেশি স্পিডে ঘুরাইলে বেগের মানটা বাড়বে। সর্বোচ্চ ধরো 12 নিউটন সহ্য করতে পারে, বেগের মান যা আছে তাতে আছে হচ্ছে 8 নিউটন, তাহলে হ্যাঁ 8 নিউটন যদি হয়, সর্বোচ্চ 12 নিউটন তারটা সহ্য করতে পারে, 8 নিউটন আছে তাহলে ঘুরবে। কিন্তু 8 নিউটনের জন্য বেগ যেটা হবে সেটা কি ম্যাক্সিমাম স্পিড? সেটা কি ম্যাক্সিমাম স্পিড? না। তাহলে আমি বেগ আরেকটু বাড়াইলাম, 9 নিউটন হইলো, তাহলে ওটা কি ম্যাক্সিমাম স্পিড? না। বেগ আরেকটু বাড়াইলাম, 11 নিউটন হইলো, ওটা কি ম্যাক্সিমাম স্পিড? না। বেগ আরেকটু বাড়াইলাম, 12 নিউটন হইলো, এবার বলো এটা কি ম্যাক্সিমাম স্পিড? হ্যাঁ। বেগ আরেকটু বাড়াইলাম, 13 নিউটন হইলো, 13 নিউটন তো হবে না, কারণ সহ্য করতে পারে 12 নিউটন, 13 নিউটন যখনই হবে, 12 নিউটন একটু বেশি যখনই হবে তখনই ছিঁড়ে পড়ে যাবে। তাহলে সর্বোচ্চ বেগটা পাওয়া যাবে কিসের জন্য? সর্বোচ্চ বলের জন্য। আর সর্বোচ্চ বলটা আসবে কি থেকে? অসহ পীড়নের জন্য, কারণ অসহ পীড়ন, সর্বোচ্চ পীড়ন যেটা সহ্য করতে পারে সেটাই অসহ পীড়ন। তাহলে পীড়ন দ্যাট ইজ এফ বাই এ, পীড়ন দ্যাট ইজ এফ ডিভাইডেড বাই এ। এই এফ ডিভাইডেড বাই এর মানটা হচ্ছে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার 7। তাহলে এফ এর মানটা কত? এই যে এফ এর মানটা হবে পীড়ন এই যে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইন্টু এ। ঠিক আছে? পীড়ন মানে চাপ, আসলে পীড়ন মানে কি? চাপ। মান তো একই, প্রেসার, চাপ। তাহলে পি দিয়ে লিখতে পারি আমরা। তাহলে এফ ইকুয়াল টু, দেখো এফ ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারি পি এ এম, তাহলে এটা হবে ভি ম্যাক্স ডিভাইডেড বাই আর। এবার মানগুলো বসাই দিলে কাজ শেষ। তাহলে পি এর মান 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার 7, এর মান 10 টু দি পাওয়ার -6, এম এর মান 10 কেজি, ভি ম্যাক্স তার স্কয়ার ডিভাইডেড বাই আর এর মান, এই যে তারের দৈর্ঘ্যটাই বৃত্তপথের ব্যাসার্ধ যেটা 0.3। তাহলে এইখান থেকে আমরা ভি ম্যাক্সটা পাবো না, যে সর্বোচ্চ কত বেগ নিয়ে ঘোরানো যাবে। তাহলে 4.8 এক্সপোনেনশিয়াল ফাংশন 7 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 0.3 ডিভাইডেড বাই 10 রুট অ্যান্সার। তাহলে এটা হবে 1.2 মিটার পার সেকেন্ড। হয়েছে তোমাদের? দেখি 1.2, গুড, সাবাস। আর এবার বলছে সর্বোচ্চ কত কৌণিক বেগ? ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। ঠিক আছে? তাহলে ভি এর মান 1.2 ডিভাইডেড বাই আর এর মান 0.3, তাহলে 1.2 ভাগ 0.3, 4 হবে। 4 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে সর্বোচ্চ কৌণিক বেগ, যে সর্বোচ্চ এত কৌণিক বেগে ঘোরানো যাবে। বুঝতে পারলা? কি ক্লিয়ার? ওকে, ডান। তাহলে দেখো আরেকটা ছোট্ট একটা ম্যাথ, এটা তোমাদের সময় বুয়েটে আসবে, ভর্তি পরীক্ষা আসবে। এটা লিখে রাখো। 1 মিলিমিটার ব্যাসার্ধের 1 মিলিমিটার ব্যাসার্ধের 1 মিটার দৈর্ঘ্যের তারে 3 কেজি ভার ঝুলিয়ে 3 কেজি ভার যুক্ত করে 3 কেজি ভার যুক্ত করে সেকেন্ডে 2 বার ঘোরানো হচ্ছে। সেকেন্ডে 2 বার ঘোরানো হচ্ছে। তারের দৈর্ঘ্য প্রসারণ কত হবে? দেওয়া আছে তারের ইয়ং গুণাঙ্ক 20 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কয়ার। করো, এই ম্যাথটা করলেই শেষ। এই ম্যাথটা করলেই হয়ে যাবে। করো। 1 মিলিমিটার ব্যাসার্ধের এবং 1 মিটার দৈর্ঘ্যের একটা তার। আমি একটু তারটাকে আঁকি। এই হচ্ছে তার, একটু জুম করে বেশ বড় করে আঁকলাম। হ্যাঁ, এই তারের আদি দৈর্ঘ্য 1 মিটার, তারের ব্যাসার্ধ আর, এই যে তারের ব্যাসার্ধ আর, এটা হচ্ছে 1 মিলিমিটার। এবার এই তারের সাথে তারের মাথায় 20 কেজি ভার 3 কেজি বলছি, 3 কেজি ভার যুক্ত করা হয়েছে। সেকেন্ডে 2 বার ঘোরানো হচ্ছে,
তো সেকেন্ডে এইভাবে দুইবার ঘোরানো হইলে, সেকেন্ডে দুইবার করে ঘোরানো হলে তো তারে টান প্রযুক্ত হবে না? তো টান প্রযুক্ত হলে তারে প্রসারণ হবে না? সেই প্রসারণটা বের করতে হবে। তার ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে ওয়াই, এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। একটু খেয়াল করো, একটু খেয়াল করো। ইয়ং গুণাঙ্ক জানি, জানি এ জানি, যেহেতু ব্যাসার্ধ জানি তাহলে এ জানি। বড় হাতের এল এর মান আমি জানি, ছোট হাতের এল এর মানটা বের করতে বসে ওয়াই জানি, এ জানি, এল জানি। ছোট হাতের এল এর মানটা বের করতে বসে, তাহলে এটা বের করতে গেলে কার মানটা জানা লাগবে? এফ এর মানটা জানা লাগবে, এফ এর মানটা জানা লাগবে। ঘোরানো হচ্ছে সেকেন্ডে কয়বার করে? দুইবার করে ঘোরানো হচ্ছে। তাহলে এই এফ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর বা এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, যেভাবে লিখো না কেন। মনে পড়ে সূত্রগুলো? মনে পড়ে? এফ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর সমান সমান এম ভি স্কয়ার বাই আর, মনে পড়ে? তাহলে ওইখান থেকে এফটা এনে এখানে বসাই দাও, ওইখান থেকে এফটা এনে এখানে বসাই দাও, বসাই দিলেই কাজ শেষ, বসাই দিলেই তো কাজ শেষ। তাহলে ছোট হাতের এল এর মানটা বের করে নিবা। তাহলে চলো বের করে ফেলি। ম্যাথ তো হয়ে গেল, শেষ। তাহলে 10 মার্ক পেয়ে গেলাম, বুয়েট ভর্তি পরীক্ষায় 10 মার্ক পেয়ে গেলাম কমন। y ইকুয়াল টু এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। এবার এই যে এফ এর মানটা এইটা আমরা একটু বসাইতে চাই, একবার এখানে বসাই দিব। তাহলে এফ ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। কিন্তু আমাদের বসে সেকেন্ডে দুইবার ঘোরানো হচ্ছে, তাহলে এখানে তো ভি দেওয়া নেই, আসলে ওমেগা দেওয়া আছে। ওকে, কোনো ব্যাপার না, ওমেগা থেকে তুমি ভি বের করে নিতে পারবা। কিন্তু যেহেতু বসে সেকেন্ডে দুইবার ঘোরানো হয়, তাহলে এটা আসলে ওমেগা। ওমেগা ইকুয়াল টু, এই যে আমরা জানি না 2 পাই এন বাই টি, মনে পড়ে চতুর্থ অধ্যায়ের? 2 পাই কতবার কত সেকেন্ড? তাহলে 2 পাই এন দুইবার কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। তার মানে ওমেগা মানে হচ্ছে 4 পাই রেডিয়ান পার সেকেন্ড, এই যে ওমেগা। তাহলে যেহেতু ওমেগা পাইলাম, তাহলে এফ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর লেখাটাই বেটার, তাই না? তাহলে আসো ওয়াই এ ছোট হাতের এল এফ এর জায়গায় এম ওমেগা স্কয়ার বড় হাতের এল। সবাই এবার লেখা থামাও, সবাই এবার সুন্দর করে লেখাটা থামাও। লেখাটা থামানোর পরে এবার বোঝো, এখানে একটু কনফিউশন হয়ে যাবে, দেখবা। এইভাবে বস্তুটাকে ঘোরানো হচ্ছে। তাহলে এই যে প্রযুক্ত বল এফ, এই এফ ইকুয়াল টু ও এম ওমেগা স্কয়ার আর, আমি লিখছি এম ওমেগা স্কয়ার, ও সরি আর তো লিখতে ভুলে গেছি, এম ওমেগা স্কয়ার আর, এম ওমেগা স্কয়ার আর বড় হাতের এল। কি ক্লিয়ার? ওয়াই ওয়াই এ এল, ওয়াই এ এল, বা আমরা একটা কাজ করি এফ সমান সমান লিখি, তাহলে একটু আলাদা করে, মানে এটা লিখলে কোনো সমস্যা নেই, কিন্তু এফ সমান সমান লিখলে তোমার একটু আমি ভালো করে বুঝাইতে পারবো। ওয়াই ইকুয়াল টু এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। তাহলে এফ সমান সমান কত? এফ সমান সমান ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। এবার আসো এই যে এফ সমান সমান একবারে লিখবো এখানে। এই এফ সমান সমান কি? এফ সমান সমান এম ওমেগা স্কয়ার আর, এই যেটা কিন্তু আর, এই যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এটা হচ্ছে আর। কেউ লিখবা না, এম ওমেগা স্কয়ার আর ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। এবার আসো মানগুলো বসাই দিব বুঝে বুঝে। তাহলে দেখো বোর্ডে দেখো, কয় কেজি বস্তু ঝুলাইছি, এই বস্তুটার ভর কয় কেজি? 3 কেজি। তাহলে 3 ওমেগা 4 পাই, 4 পাই স্কয়ার। আর কত? এই যে আর, এই আরটা কত? এই যে আর 1 মিলিমিটার, এই আরটা কত? 1 মিলিমিটার। এটাই ঝামেলা, এটাই ঝামেলা। এই আর কিন্তু 1 মিলিমিটার না, খবরদার খবরদার, এই আর কিন্তু 1 মিলিমিটার না, ঠিক আছে? এইটা হচ্ছে প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ এম ওমেগা স্কয়ার আর। এই আর এর পরিচয় হচ্ছে বৃত্তাকার পথের দৈর্ঘ্য। এই আর তো ক্যাপিটাল লেটার এল, এই আরটা তো ক্যাপিটাল লেটার এল, এই আরটা তো তারটার দৈর্ঘ্য দ্যাট ইজ ক্যাপিটাল লেটার এল, ক্যাপিটাল লেটার এল। কি কথা বুঝছো? এই আরটা কি ক্যাপিটাল লেটার এল। তাহলে ক্যাপিটাল লেটার এল কত? 1 মিটার, 1 মিটার। ইয়ং গুণাঙ্ক 20 ইন্টু 10 টু দি পাওয়ার 11। এ হচ্ছে পাই আর স্কয়ার। এইবার আসো এই আরটা, এ ইকুয়াল টু পাই আর স্কয়ার 1 মিলিমিটার, এই যে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 তার স্কয়ার। ছোট হাতের এল এর মানটা আমি বের করতে চাই, ডিভাইডেড বাই বড় হাতের এল, এই যে বড় হাতের এলটা, ঠিক আছে? বৃত্তাকার পথের ব্যাসার্ধ বড় হাতের এলটা 1 মিটার, এইটা হচ্ছে 1 মিটার। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার?
এই জিনিসটা বুঝতে পারছো? আমি আরেকবার বলতেছি, দেখো ভালো করে খেয়াল করো, আরেকবার বলতেছি আমি, এই জায়গাটা আমি আরেকবার রিপিট করতেছি। এম ওমেগা স্কয়ার আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ, বৃত্তাকার পথের ব্যাসার্ধটাই তো তারের দৈর্ঘ্য, তারে বেঁধে ঘোরানো হচ্ছে, তাহলে এটা কিন্তু 1 মিটার। সমান সমান ইয়ং গুণাঙ্ক 20 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এ হচ্ছে পাই আর স্কয়ার, এইবার সেটা লাগবে, এই যে এই 8টা এবার লাগবে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 তার স্কয়ার। ছোট হাতের এল এর মানটা আমি বের করতে চাই, বড় হাতের এলটা মানেই তো এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এই যে বড় হাতের এল 1 মিটার বসাই দিলাম। তাহলে এইখান থেকে ছোট হাতের এল এর মানটা বের করবা, ঠিক আছে? এখান থেকে ছোট হাতের এল এর মানটা বের করবা, করো ছোট হাতের এল এর মানটা বের করো। 3 ইন্টু 4 পাই 4 ইন্টু 3.1416 তার স্কয়ার, এইটা ভাগ 20 এক্সপোনেনশিয়াল ফাংশন 11 ভাগ 3.1416 ভাগ 1 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 তার স্কয়ার। তাহলে 0.000075 মিটার। সায়েন্টিফিক লেখাটা সুন্দর হবে দেখতে। তাহলে 7.53 ইন্টু 10 টু দি পাওয়ার -5 মিটার, এই হচ্ছে তারের প্রসারণ। যে তারটা কতটুকু প্রসারিত হবে, তারটা এতটুকু প্রসারিত হবে। কি বুঝতে পারছো? যে তারটা কতটুকু প্রসারিত হবে, এতটুকু প্রসারিত হবে। ক্লিয়ার? ক্লিয়ার? এইবার দেখো কে, এই নামটা আমি একটু পড়তে চাই, মুশফিকুর মুন। মুশফিকুর মুন, তুমি আমার সাথে দেখা করে একটা চকলেট নিয়ে নিবা, বুঝলা? ঠিক আছে, তুমি আমার সাথে দেখা করে একটা চকলেট নিয়ে নিবা। ভেরি গুড, ভেরি গুড। দেখো এভাবে করলে ম্যাথটা যে হবে না তা না, হবে, কোনো ব্যাপার না, তুমি ফুল মার্কস পাবা। কিন্তু একটা কথা একটু বলা দেখো তো দরকার না? তুমি যখন এই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা নিলা, সেটা তারের আদি দৈর্ঘ্য কেন ধরলা? যখন আমি ভার ঝুলানোর পরে এইভাবে যখন ঘুরাইতেছি, তখন তারের দৈর্ঘ্য বেড়ে গেছে না? তখন এই যে আরটা, এই আরটা বড় হাতের এল না হয়ে, এই আরটা এটা বড় হাতের এল না হয়ে বড় হাতের এল প্লাস তারের প্রসারণ, বড় হাতের এল প্লাস তারের প্রসারণ ছোট হাতের এল যোগ হবে না? কথা কি বুঝছো? ঠিক আছে মুশফিকুর মুন, তাহলে এই যে এই আরটা বড় হাতের এল প্লাস ছোট হাতের এল হবে না? তাহলে এইখানে এই আর এর মান আমি 1 মিটার বসাই দিছি, তাহলে এটা 1 মিটার, এটা 1 মিটার হবে না, এটা 1 প্লাস এল, এটাও কিন্তু হবে 1 প্লাস ছোট হাতের এল, এটাও কিন্তু হবে। এইবার কথা হচ্ছে কি, এটা যদি না দিয়েও করা হয় কোনো সমস্যা নেই, দিলে তো ভালো হয়, কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই। তুমি এখানে 1 প্লাস ছোট হাতের এল দিবা, দেওয়ার পরে তুমি ম্যাথ করো, সেম রেজাল্ট আসবে। এবার অনেকে বলতে পারো ভাই কেন সেম রেজাল্ট আসবে, কেন সেম রেজাল্ট আসবে? কারণ এই পরিবর্তনটা তো খুবই সামান্য, খুবই সামান্য। মানে 1 মিটার নেওয়া, এখানে 1 মিটার নেওয়া, আর স্থিতিস্থাপক সীমার মধ্যে দেখো 1 মিটার, স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি এটা 10 টু দি পাওয়ার -5, তাহলে 1 এর সাথে এটা যোগ হইলে এমন কিছু বাড়বে না। তাহলে এখানে আর এর মানটা, বৃত্তাকার পথের ব্যাসার্ধের মানটা, এটা বড় হাতের এল নিলেও যে কথা, বড় হাতের এল প্লাস ছোট হাতের এল এটা নিলেও আসলে কথা একই, কিন্তু কোনটা বেশি পারফেক্ট? কোনটা বেশি পারফেক্ট? এই আর সমান সমান বড় হাতের এল প্লাস ছোট হাতের এল, এটা নেওয়াটা বেশি পারফেক্ট। ঠিক আছে, এটা নেওয়াটা বেশি পারফেক্ট। ঠিক আছে, এটা নেওয়াটা বেশি পারফেক্ট। কি কথা কি বুঝছো? এটা নেওয়াটা বেশি পারফেক্ট হবে। এখন তুমি ওটা নিয়ে করো, করলেও কোনো ব্যাপার না, একই রেজাল্ট আসবে। তুমি করে দেখো, আমার করা আছে, করে দেখো একই রেজাল্ট পাবা। তবে এটা করো, ঠিক আছে, এটা তুমি করবা। এখানে এই যে আর এর মানটা এল প্লাস এল ধরে করবা, ধরে করবা, করে দেখবা একই রেজাল্ট আসবে, করবা। ঠিক আছে, এবার একটা ম্যাথ দিব, এই ম্যাথটা করেই ছুটি। ঠিক আছে, এই ম্যাথটা করেই ছুটি। নাও, এটা তোমরা করবা, এটা আমি করে দিব না, এটা তোমরা করবা। 5 নম্বর বলা হচ্ছে একটি তারের অসহ পীড়ন, একটি তারের অসহ পীড়ন 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 7 নিউটন পার মিটার স্কয়ার। তারটিতে 20 কেজি ভার ঝুলিয়ে, তারটিতে 20 কেজি ভার ঝুলিয়ে সর্বোচ্চ কত ত্বরণে ঊর্ধ্বগামী লিফটে উঠানো যাবে? সর্বোচ্চ কত ত্বরণে
ঊর্ধ্বগামী লিফটে ওঠা যাবে, লিফটে ওঠা যাবে মানে যাতে ছিঁড়ে না পড়ে। সর্বোচ্চ কত ত্বরণে ঊর্ধ্বগামী লিফটে ওঠা যাবে? তারের ব্যাসার্ধ বলে দিচ্ছে 1.5 মিলিমিটার, তারের ব্যাসার্ধ এটা বলে দেওয়া আছে। নাও, করো, তোমরা করো, আমি একটু ঘুমাই। একজন প্রশ্ন করছে ভাই এমজি আর কোনো ইফেক্ট থাকলো না, কারণ আগেরটাতে তো কোনো এমজি নেই। ও আগেরটা এমজির কেন ইফেক্ট থাকলো না? ভালো একটা প্রশ্ন করছে তো। এই যে এমজি এর কেন ইফেক্ট থাকলো না, দেখো এই যে তারটাতে এই এমজি তো নিচের দিকে, এটা কি তারের দিকে কোনো বল দিচ্ছে? তারে প্রযুক্ত টানে কি এমজি এর কোনো উপাংশ আছে? দেখো এমজি cos 90 ডিগ্রি, এমজি cos 90 ডিগ্রি, তাহলে এদিক বরাবর তারের টানের ক্ষেত্রে এমজি এর কোনো উপাংশ আছে? আছে কোনো উপাংশ? এই কারণে এমজি নিই নাই তো। কখন এমজি নিব? যখন এরকম তার ঝুলাবো, ঝুলানোর পরে এই যে ভার যুক্ত করে দিব তখন এমজি নিব। কি ক্লিয়ার? গুড, ভালো একটা প্রশ্ন করছিলাম। হ্যাঁ, কনফিউশন ক্লিয়ার করার জন্য প্রশ্ন করবা, বলবা। সর্বোচ্চ কত ত্বরণে ঊর্ধ্বগামী লিফটে ওঠা যাবে যাতে তারটি না ছিঁড়ে পড়ে? তো অনেকে বের করছো 90, দেখি তো, আসো তো। তাহলে অসহ পীড়ন না এটা? পীড়ন, পীড়ন, পীড়ন দ্যাট ইজ প্রেসার পি বা পীড়ন পি, যাই বলো না কেন। এফ বাই, এটা সহজ ম্যাথ, এটা ইয়ং গুণাঙ্কের সূত্রে লাগবে না। দেখো এই কারণে ইয়ং গুণাঙ্ক দেওয়াই নেই। ফোর্স, ওয়েট, হ্যাঁ এগুলা মানে দেওয়া নেই। হ্যাঁ 90 ডিগ্রি, ও আচ্ছা ওইটার কথা বলছো 90, সরি সরি সরি, আমি ভাবছি এখানে 90। এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার কি হবে? P = F / A। তাহলে অসহ পীড়নটা হচ্ছে P, F হচ্ছে ঊর্ধ্বগামী আবার ত্বরণে, তাহলে ঠিক আছে mg + a / a, a মানে তো পাই আর স্কয়ার। তাহলে P এর মান 4.5 × 10⁷, m এর মান কত কেজি? 20 কেজি। g এর মান 9.8 প্লাস a, এর মানটা বের করতে চাই যাতে তারটা না ছিঁড়ে পড়ে। তাহলে অসহ পীড়নের জন্য সর্বোচ্চ ত্বরণ, দেখো যত বেশি ত্বরণ তত বল বাড়বে। ভালো করে বুঝো ম্যাথটা, ভালো করে বুঝো। যত বেশি ত্বরণ তত বলের মানটা বাড়বে। এই যে যত বেশি ত্বরণ তত বলের মানটা বাড়বে, আর বলের মানটা বাড়লে পীড়নের মানটা বাড়বে, বলের মানটা বাড়লে পীড়নের মানটা বাড়বে। তো পীড়নের মানটা বাড়তে 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 অসহ পীড়নকে যখন ছুঁয়ে ফেলবে, এটাই হচ্ছে সর্বোচ্চ মান। এর চেয়ে বেশি দিলে তো তারটা ছিঁড়ে যাবে, এই পীড়নের চেয়ে বেশি দিলে তো তারটা ছিঁড়ে যাবে। তাহলে অসহ পীড়নের জন্য যে ত্বরণটা পাওয়া যাবে সেটাই হচ্ছে সর্বোচ্চ ত্বরণ, ওই ত্বরণে ঊর্ধ্বগামী লিফটে তোলা যাবে। এর চেয়ে বেশি ত্বরণে ঊর্ধ্বগামী লিফটে তুললে ছিঁড়ে পড়ে যাবে। আর নিচে কি? পাই আর স্কয়ার, পাই 1 × 10⁻³ তার স্কয়ার। বলো ত্বরণের মানটা কত পাইলা? ছোট্ট ম্যাথ, 6.10। গুড, ভেরি গুড, 6.10 মিটার/সেকেন্ড স্কয়ার। শেষ। কি ক্লিয়ার? তাহলে আজকে বিদায়, আজকে এখানে শেষ। তাহলে তোমরা ভালো থাকো, অনেকক্ষণ পড়াইলাম না তোমাদের, অনেক কষ্ট দিলাম, অনেক কিছু লেখাইলাম। হ্যাঁ আর্কাইভে ক্লাসগুলো দিব, হ্যাঁ কাজ চলতেছে, দিয়ে দিব ক্লাসগুলো ভাই। वन 1.5 হবে না নিচে? ওহো গলতি হয়ে গিয়া, ভুল হয়ে গিয়েছে, এটা 1.5 হবে, ক্ষমা করে দাও, ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দাও। না 1.5 হবে, ভুলে লিখে ফেলছি, ঝুলে লিখে ফেলছি। আইডিয়াল গ্যাস কি আপনি করাবেন? হ্যাঁ আইডিয়াল গ্যাস আমি করাবো, আইডিয়াল গ্যাসটা আমি করাবো, মেবি করাবো, দেখি অপারের সাথে কথা হয়নি। তাহলে আমরা কিন্তু মূল আলোচনায় ঢুকে গেলাম, বুঝলা? মূল পড়াশোনায় কিন্তু আমরা চলে গেছি। কোন ক্যালকুলেটর নিলে বোর্ড অ্যাডমিশন সব কমপ্লিট হবে? ক্যালকুলেটর দেখো, ওই যে CW একটা ক্যালকুলেটর বর্তমানে বাজারে পাওয়া যায়, ওটা নিলেই হবে। হ্যাঁ বুয়েট এটা অ্যালাউ করছে, সমস্যা নেই। সব ক্যালকুলেটর দিয়ে এক্সাম দেওয়া যাবে, কোনো ব্যাপার না। তুমি বাজারে যে ক্যালকুলেটর পাও কিনবা, সমস্যা নেই।
আমার বইয়ের স্টক শেষ ভাই, আমার বইয়ের স্টক তো শেষ। হ্যাঁ, প্র্যাকটিস দিবেন না? প্র্যাকটিস তোমরা আবার একটু বোর্ড বই থেকে প্র্যাকটিস করতে থাকো, আমি তো ক্লাসে সব ম্যাথ করাই দিচ্ছি। লেখা বই কোথায় পাওয়া যাবে? আমার লেখা বই কোথায় পাওয়া যাবে? আমার লেখা বই আপাতত রাজশাহীতে পাওয়া যাবে, তবে এটা আমি সারা বাংলাদেশের জন্য ব্যবস্থা করতেছি। অপারের সাথে অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে, আমরা আসলে করতে চাই অনেক কিছু, কিন্তু আমাদের সীমাবদ্ধতার কারণে অনেক কিছু করা হয়ে ওঠে না। দিব, খুব দ্রুত বই দিয়ে দিব। ভাইয়া পীড়নকে কি টেনসর রাশি বলা যায়? এই তুমি কোথায় শিখলা এটা? হ্যাঁ হ্যাঁ, পীড়নকে টেনসর রাশি বলা যায়। চাপ, পীড়ন, তড়িৎ প্রবাহ এগুলা হচ্ছে টেনসর কোয়ান্টিটি। তো এখন তো আমরা টেনসর কোয়ান্টিটি সম্পর্কে জানি না, এই কারণে আসলে আমরা টেনসর কোয়ান্টিটি বলি না, পীড়নকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলি। এমডি সোহানুর রহমান মুন্না, হ্যাঁ পীড়ন আসলে যদি জিজ্ঞেস করা হয় পীড়ন কোন কোয়ান্টিটি, পীড়ন আসলে টেনসর কোয়ান্টিটি, কিন্তু আমরা স্কেলার বলবো, আপাতত স্কেলার বলবো, কোনো সমস্যা হবে না। টেনসরটাই কি এইচএসসি তে স্কেলার? হ্যাঁ। তড়িৎ প্রবাহ, যেমন তড়িৎ প্রবাহ হচ্ছে টেনসর কোয়ান্টিটি। হোয়াট ইজ টেনসর কোয়ান্টিটি? বলো, টেনসর কোয়ান্টিটি কাকে বলে? টেনসর রাশি কাকে বলে? টেনসর রাশি হচ্ছে যে সকল রাশির মান আছে, দিকও আছে, কিন্তু দিক থাকা সত্ত্বেও তারা ভেক্টরের সূত্র মানে না, ভেক্টরের লব্ধির সূত্র মানে না, দিক থাকা সত্ত্বেও ভেক্টরের লব্ধির সূত্র ফলো করে না, এদেরকে বলা হয় টেনসর কোয়ান্টিটি। যেমন তড়িৎ প্রবাহ, চাপ, এগুলো হচ্ছে টেনসর কোয়ান্টিটি। এসিএস প্র্যাকটিস বুক কি ভাইয়া রে দিবে? বুঝলাম না, প্রশ্ন বুঝি নাই। বিকৃতির গ্রাফ বুঝি নাই। কোন গ্রাফ বুঝো নাই? কোন গ্রাফ বুঝো নাই? হ্যাঁ, বইয়ের ব্যাপারটা, বই তোমরা পাবা, একটু ধৈর্য ধরে ওয়েট করো, দেখি বইয়ের একটা ব্যবস্থা আমরা করতেছি, আমি অপার মিলে দেখি বইয়ের একটা ব্যবস্থা করতেছি। ভাইয়া ফিজিক্সের মোটিভেশন কি? এটাকে ফেভারিট সাবজেক্ট কিভাবে বানাবা? ফিজিক্স তো ফেভারিট সাবজেক্ট, এটা তো বানানোর কিছু নাই, এটা তো হয়ে অটোমেটিক্যালি বসে আছে। যার ফিজিক্স ফেভারিট সাবজেক্ট না, সে কিছু বুঝে না, তার মাথায় কোনো লজিক ঢুকে না, সহজ কথা। আর যার ফিজিক্স ফেভারিট সাবজেক্ট, সে হচ্ছে লজিকের বস। ফিজিক্স তো লজিক, ফিজিক্স করে কোনো কিছু মুখস্থ না, একটা ওয়ার্ডও মুখস্থ না। ফিজিক্সের যদি আমার কাছে এসে বলতে পারো যে ভাই এইটা মুখস্থ করা লাগে, আমি ফিজিক্স পড়ানো বাদ দিয়ে দিব। ফিজিক্স হচ্ছে সব বোঝার, ম্যাথেরও তাও অনেক কিছু মুখস্থ করা লাগে, ফিজিক্সের কিছুই মুখস্থ করা লাগে না। ফিজিক্স সবই বোঝার, সূত্রও বোঝার, সংজ্ঞাও বোঝার। তুষার মন্ডল কি প্রশ্ন করলা? বুঝি নাই। তোমাদের অনেক কথা, অনেক প্রশ্ন, এত প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক সময় লাগবে। তাহলে আজকে টাটা, বাই বাই। অনেক 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 কমেন্ট, এত কমেন্ট পড়তে পারছি না আসলে, কমেন্ট গুলো সব উপরের দিকে উঠে যাচ্ছে। তো তোমরা ভালো থাকো, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ, ঠিক আছে।